আয়াতের জামাই কথাটা শুনে তানিয়া রৌদ্র বড়সড় শক খায় যেন। আয়াতের জামাই আছে সেটা জানে, কিন্তু আয়াতের জামাইকে কখনো তারা দেখেনি। এর আগে অনুভব আয়াতকে ভার্সিটিতে রেখে গেছে, আবার নিয়ে গেছে, কিন্তু কখনো গাড়ির বাহিরে আসেনি। তাই অনুভবকে কেউ দেখেও নেই। তানিয়া যেন চোখের পলক ফেলতেই বলে গেছে একেবারে। তারা আয়াতকে বলেছিল যে তাদের দুলাভাইকে দেখতে চায়, কিন্তু আয়াত নিজেই দেখায়নি। তার মনে ঈর্ষান্বিত হয় অন্য কেউ অনুভবের আশেপাশে থাকলে, অনুভবকে অন্য কেউ দেখলে। ফাজলামের ঘরে হলেও আয়াত জেলাসিতে দেখায়নি। এই নিয়ে তানিয়া আর রুদ্র কতই না খেপিয়েছে তাকে। তারা আয়াতকে বলতো, তোর জামাই নিশ্চয়ই কোনো বুড়া টাকলা বুড়িওয়ালা, তাই তো দেখাস না আমাদেরকে, তাই না? আয়াত তাদের শুধু বলেছিল যেমনই হোক, তবুও তো আমার। আর আজ অনুভবকে দেখে তানিয়া তো অবাকের চরম পর্যায়ে। বিস্ময়ে যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। তানিয়ার হা হয়ে তাকিয়ে থাকা দেখে পারহা বলল, এভাবে হা করে তাকিয়ে আছিস কেন বেদ্যপ? মুখ বন্ধ কর, না হলে মশা মাছি হামলে পড়বে। রুদ্র বলল, এটা সত্যি কি আয়াতের জামাই? এ কথা শুনে আয়াত খানিকটা বিরক্ত হলো। এটা আবার কেমন কথা? জামাই আবার মিথ্যে হয় নাকি? আয়াতের ভাবনার মাঝে তানিয়ে বলল, কেউ আমায় সিমটি কেটে দিত, আমি ভার্সিটির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছি মনে হয়। ওটা নাকি আয়াতের জামাই? হাউ পসিবল ইয়ার? রুদ্র তার শুনে মুখ বাঁকিয়ে বলল, তানিয়া ক্রাশ খেতে না খেতে বাঁশ খেয়ে বসে আছে। তাই তো বলি, যাকে তাকে দেখে ক্রাশ না খেতে। চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালে কাউকে না কাউকে পেয়ে যাবে। শুধু শুধু অন্যের জামাইয়ের দিকে নজর দিয়ে কী লাভ বলতো? ফারহা তানিয়াকে একটা চাপড় দিয়ে বলল, সবই সম্ভব, এখন চল এখান থেকে, এক্সামের সময় হয়ে গেছে। তারা ভার্সিটির ভিতরে যাওয়ার পথে তাজবীরের সাথে দেখা হয়ে যায়। আয়াত বিরক্ত হয়ে গেছে তাজবীরের ওপর। কথা নেই বার্তা নেই হুটহাট করে সামনে চলে আসে। ইদানিং তাজবীরের আচার আচরণ সব কিছুই কেমন জানি আয়াতের প্রচুর বিরক্ত বোধ করে। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে তাজবীরের সামনে। আয়াতকে দেখে তাজবীর বলল, কেমন আছো আয়াত? আয়াত নাকমুখ কুঁচকে বিরক্তিকর চাহনি দিয়ে বলল, ভালো আছি ভাইয়া, আমাদের এক্সামের সময় হয়েছে, এখন যাই। এ বলে তারা সামনে এগিয়ে যায়। তারা যেতেই পারহা বলল, তাজবীর ভাইয়ের কাহিনীটা কি বলতো? হঠাৎ করেই যেন কই থেকে উধাও হয়ে যায়। আমি কি জানি, আয়াতের নির্লিপ্ত জবাব। আমার তো মনে হয় তাজবীর ভাইয়া তোকে পছন্দ করে, ওনার চোখে তো সেটাই দেখা যায়। আয়াত জহুরি চোখে পারহার দিকে তাকিয়ে বলল, তুই আহান ভাইয়ের দিকে না তাকিয়ে তাজবীর ভাইয়ের দিকে তাকাস, তার চোখের বাসা বুঝিস। আহান ভাইয়া সেই কথা কি জানে? আয়াতের কথা শুনে ফারহাদ চোখ মুখ ছোট করে তাড়া দিয়ে বলল, আচ্ছা চল চল, এক্সামে দেরি হয়ে যাচ্ছে। শেখ ম্যানশনের ড্রয়িং রুমে বসে আছেন ইব্রাহিম শেখ ও রহমান সাহেব। চায়ের কাপ থেকে দোয়া উঠছে, সাথে টুকিটাকি কথাবার্তা চলছে। রহমান সাহেব এসেছেন রুহানির বিয়ের কথাবার্তা বলতে। এবার আয়েশা আর কোনো ভুল করেননি। ছেলের বেলা তিনি বড়সড় একটা ভুল করেছেন। ছেলের মতামত না নিয়ে বিয়ে ঠিক করেছেন, যার জন্য এখনও ছেলে তার সাথে ভালোভাবে কথাবার্তা বলে না। নিজের করা সিদ্ধান্তের জন্য নিজে অনুতপ্ত আয়েশা বেগম। মেয়ের বেলায় আর এই ভুলটা করেননি। মেয়ের সাথে খোলামেলা কথা বলেছেন তিনি। ইব্রাহিম শেখ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, এত তাড়াতাড়ি মেয়ের কেন বিয়ে দিচ্ছ রহমান? মাত্রই তো এসেছি দিল, বছর দুয়েক যাক, তারপর না হয়। জবাবে রহমান সাহেব বললেন, ছেলের পরিবার থেকে রুহানিকে অনেক পছন্দ করেছে। বলেছিলাম এখনই মেয়ে বিয়ে দিব না, কিন্তু তারা তো ছাড়ছে না। ছেলের পরিবারও ভালো, তাছাড়া আমি ব্যবসার কাজে বাইরে থাকি, আয়েশা একা সামলাতে পারবে না সব। রুবায়েতের বেলায় তো তিনি থেমে যান। মেয়ের বাবার সামনে ছেলের এই বিষয় নিয়ে বলাটা বেমানান। যতই আপন হোক না কেন, সবাই তো জানি ঈশা রুবায়েতের জন্য ঠিক কি, কতটা পাগল ঈশার জন্য। ইব্রাহিম শেখ একটু নড়ে চড়ে বসলেন, চোখে চশমাখানা ঠিক করে নিলেন। তিনিও বেশ জানেন রুবায়েতের বিষয়টা। এই নিয়ে অনুভব নিজেই কথা বলেছিল তার সাথে। তার মেয়েটাও ইদানিং কেমন এক গেমি হয়ে গিয়েছে, আগের মতো বাড়িটাকে মাতিয়ে রাখে না। ভেবেই যেন ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়। তাদের মাঝে বিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কথাবার্তা চলল। ঈশা বেলকুনির এক কোণে চুপচাপ বসে আছে, হাতে ধরাও হুমায়ুন আহমেদের অপেক্ষা। কিন্তু বইয়ের পাতায় চোখ থাকলেও মন যেন অনেক দূরে। আগের মতো হাস্যোজ্জ্বল প্রাণচঞ্চল ঈশার নেই। এখন সে কেমন একাকী, চুপচাপ আর গম্ভীর। আজকের আকাশটাও যেন তার মনের মতো, ঘন মেঘে ঢাকা। চারদিক থেকে শিরশিরে বাতাস বইছে, অথচ রাস্তায় এখনও রোদের প্রচণ্ড খেলা। যেন পিচঢালা রাস্তায় আগুনের লাভা গড়িয়ে পড়ছে। মানুষজন অস্থির গরমে হাঁসফাঁস করছে। বেলকনির গাছগুলো ক্লান্ত পানি শূন্যতায় নেতিয়ে পড়েছে। পুরো পরিবেশটাই যেন একখণ্ড মরুভূমির নিস্তব্ধ নিসর থমথমে। অহমিকা চুপচাপে মেয়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন।
তার সে চঞ্চল হাসি খুশি মেয়েটা আজ কত বদলে গেছে। মনের গভীরে একটা শূন্যতা অনুভব করলেন তিনি। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে ঈশার পাশে রাখা চেয়ারে বসে পড়লেন। তার উপস্থিতি ঈশা বুঝতে পেরে ধীরে ধীরে বইটা নামিয়ে সামনে তাকায়। মায়ের মুখ দেখে কিছুটা অবাক হয়ে বলে ওঠে, মা তুমি এখানে? অহমিকে ধীরে ধীরে এগিয়ে এসে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। স্নেহ ভরা হাতে ঈশার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এলাম তোর কাছে, আসা যাবে না নাকি? সারাদিন এভাবে ঘরে নিজেকে বন্দি করে রাখলে কি ভালো লাগে মা? ঈশা মায়ের বুকের উপর মাথা রেখে চোখ বন্ধ করল, যেন সে উষ্ণ আশ্রয়ের সব কষ্ট গলে যাচ্ছে ধীরে ধীরে। তারপর নিচু গলায় বলল, আমার বাহিরে ভালো লাগে না মা, বাহিরের মানুষগুলোও ভালো লাগে না। এরা সবাই মুখোশ পরে চলে, ছলনা করে। সৃষ্টি সেরা জীব মানুষ হলেও অভিনয়ে ওরাই সেরা। অহমিকে মেয়ের ভারী কথাগুলো বুঝতে চাইলেন, কিন্তু হয়তো পারলেন না। ঈশার বলা কথাগুলো যেন তার বোধগম্য হলো না একদম। ইদানিং ঈশা এমন কঠিন কঠিন কথাই বলে, যেন আর সেই আগের মেয়েটা নেই তার। তিনি মেয়ের মাথায় হাত রেখে একটু নরম কণ্ঠে বললেন, বলছিলাম কি রুবায়েতের। কিন্তু ঈশা তাকে শেষ করতে দিল না কথাটা। হঠাৎই মাথা তুলে সোজা হয়ে বসে গম্ভীর স্বরে বলল, তুমি এখন যাও তো আম্মু, আমায় একা থাকতে দাও, আমার কাছে ভালো লাগছে না। অহমিকে স্থির দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে রইল। তার চোখে যেন এক অদ্ভুত জিজ্ঞাসা। মেয়েটির চোখে মুখে কিছু লুকানো, কিছু সাফা অভিব্যক্তি খেলা করছিল, যেটা অহমিকে বুঝে উঠতে পারছিল না। রুবায়েতের নাম উঠলেই মেয়েটির আচরণ বদলে যায়। কথা বলতে বলতে থেমে যায় যেন সে, যেন কোনো এক অদৃশ্য দেওয়াল গড়ে তোলে নিজের চারপাশে। অহমিকা লক্ষ্য করেছে রুবায়েতের প্রসঙ্গে এলে মেয়েটি কেমন যেন এড়িয়ে যায়। হয়তো গাঢ় অভিমান ও অভিযোগ যা মানুষকে পাথরে পরিণত করে তোলে। সময় এখন দুপুর 1টা পেরিয়ে গেছে। আয়াতের এক্সাম শেষ হয়েছে। বৈরী আবহাওয়া বিরাজ করছে চারদিকে, তাই সবাই সবার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন রয়েছে আয়াত ও ফারহা। অনুভব প্রতিদিনই নিতে আসলেও আজ আর তাকে নিতে আসেনি, তাই তারা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে। শিরশির করে বাতাসে যেন পরিবেশটা শিথিল হয়ে এসেছে। ফারহা তখনই ড্যারের কথাটা মনে পড়ল। সকালে তো ভুলেই গিয়েছিল সে এক্সামের তাড়নায়। ফারহা দাঁড়িয়ে আয়াতের দিকে তাকায়। আয়াত নিজ মনে হেঁটে চলেছে। আয়াত পাশে তাকিয়ে ফারহাকে দেখতে না পেয়ে পিছনে তাকায়। ফারহাকে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াত আবারও পিছনে হাঁটা ধরে। ফারহার কাছাকাছি আসতে বলল, কিরে, মাঝ রাস্তায় সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ফারহা আয়াতকে বলল, আমি তো ভুলেই গেছিলাম একটা কথা। এখন বল, ডেয়ারের কি খবর? ফোন করেছিস? মিথ্যে বললে কিন্তু। ফারহা কথাটা শুনে আবার থতমত খেয়ে যায়। এই বিচ্ছু যে এই প্রশ্নটা করবে সেটা সে খুব ভালো করেই জানে। আয়াতের চোখে মুখে লজ্জার আবার দেখা যায় যেন। সে কি করে বলবে সে ডেয়ার পূরণ করতে গিয়ে তারে বেহাল দশা হয়েছে ধরা খেয়ে। আয়াত উসখুস করছে দেখে ফারহা তীক্ষ্ণ চোখে সব বুঝে ফেলে। আয়াতের অস্বস্তি দেখে সে কটাক্ষ মেশানো কণ্ঠে বলল, কিরে, চুপচাপ হয়ে গেলি যে? আমি তো কিছু বললাম মাত্র, নাকি আজও ডেয়ারটা করিসনি? তাহলে তো তুই ভীতু। ফারহার কথাটা শেষ হওয়ার আগে আয়াত যেন গলাটাই খুলে ফেলল। করেছি তো। ফারহার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না নিজের কানকে। সত্যি? তাহলে প্রুফ দেখি, বলল সে সন্দেহ সরে। আয়াত একটু ঘাড় নিচু করে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটে এক চঞ্চল কাঁপুনি, চোখে মুখে লজ্জা আর অজানা উত্তেজনার ছাপ। তাই বাজখাই কণ্ঠে বলল, এটার আবার কেমন করে প্রুফ দিব? সেটা তো আমি কি করে বলবো, তুই জানিস। আয়াত চোখে মুখে বিরক্তি নিয়ে সিরিয়াস মোডে বলল, যথেষ্ট হয়েছে, ডেয়ার দিয়েছিস, আমি পূরণ করেছি। এখন সেটা বিশ্বাস করলে কর, না করলে নেই, আমি গেলাম। এ বলে আয়াত এগিয়ে যায় সামনের দিকে। ফারহা বুঝলো আয়াত মিথ্যে বলছে না, তাই আর এ নিয়ে কোনো প্রশ্ন করল না। কিছু দূর যেতে তাদের পথ আলাদা হয়ে গেল। আয়াত রিক্সার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু রিক্সাওয়ালা মামারা যেন আজ ফোনই করেছে, তার আজ কোথাও যাবে না। আকাশের দিকে তাকায় আয়াত। ঘন কালো মেঘ জমেছে চারপাশে। ব্যাগটা একটু শক্ত করে ধরে রাখে সে। হঠাৎ করে ধরনীর বুকে টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। বাতাসের তাণ্ডবে যেন সব কিছু উড়ে যেতে চাইছে। রাস্তার ঘাটের মানুষগুলো দৌড়ে যে যেখানে পাচ্ছে সেখানে গিয়ে অবস্থান নিচ্ছে। আয়াত দ্রুত দৌড়ে একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। খানিকটা ভিজে গেছে সে। গা জাড়া দিয়ে ছাউনির এক কোণে দাঁড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে যেন বৃষ্টির প্রকোপও বাড়ছে। রৌদ্র উজ্জ্বল দিনের বাপসা গরম মুহূর্তে যেন শীতল হয়ে যায়। সময় গড়ায়। আয়াত ঘড়ির দিকে তাকায়। 2টা পেরিয়ে গেছে। আয়াত চারপাশে তাকায়। অনেকেই এই ছাউনির নিচে দাঁড়িয়ে আছে।
আয়াতের খানিকটা ভয় লাগে। একা একটা মেয়ে সে, বুকের ভিতরটা যেন ধক করে ওঠে তার। সে ব্যাগটাকে বুকে চেপে দৌড়ে শুকনো ডোক গিলল। তার কেমন যেন মনে হচ্ছে তার দিকে কেউ একজন তাকিয়ে আছে। আয়াত আশেপাশে তাকাই, সেরকম কোনো নজরে এলো না তার। শেখ মেনশনে অহমিকা শেখ চিন্তিত হয়ে বসে আছে। বারবার মেন দরজার দিকে তিনি তাকাচ্ছেন। আয়াত এখনো ফিরেনি। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, থামার যেন কোনো নামই নেই। অহমিকা ফোন বের করলেন, অনুভবের নাম্বার বের করলেন। কল দেওয়ার আগেই কলিং বেল বেজে ওঠে। অহমিকা সোফা থেকে উঠে দরজা খুলে দেয়। দেখতে পায় অনুভব কাক বেজা অবস্থায় জুবুতুবু হয়ে দাঁড়িয়ে আছে, মাথার কাছে ব্যান্ডেজ দেওয়া। অহমিকা শেখ ছেলের মাথায় হাত দিয়ে বলতে লাগলেন, কি হয়েছে তোর অনুভব? মাথায় লাগলো কি করে? অনুভব মাথায় হাত দিয়ে বলল, সেরকম কিছু না, বাহিরে প্রচুর বৃষ্টি তো, গাড়ি স্লিপ খেয়ে পড়েছিল। তোমাকে এমন লাগছে কেন? ঈশা ঠিক আছে তো? আর আয়াত কি ফিরেছে? অহমিকা শেখ চমকান। তিনি উদ্গ্রীব হয়ে বললেন, আয়াত কই? আয়াত তো এখনো ফিরেনি। আর একা ফিরবে মানে? প্রতিদিন তো তুই নিয়ে আসিস, আবার রেখে আসিস। আয়াত ফিরেনি দেখে কথাটা শুনে অনুভবের ভিতরটা যেন কেঁপে উঠেছে। মেয়েটা এখনো ফিরেনি? এক্সাম তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তাহলে গেল কোথায়? বাহিরে যে পরিমাণ বৃষ্টি, আটকে আছে নিশ্চয়। অনুভব আর দাঁড়ালো না। এই ঝুম বৃষ্টির মাঝে অনুভব আবারও বেরিয়ে পড়ে। বাইকের স্পিড বাড়িয়ে আয়াতকে খুঁজতে থাকে শহরের অলিতে গলিতে, কিন্তু কোথাও আয়াতকে পায় না। অনুভব ভার্সিটির দিকে যায়। বাইক দাঁড় করিয়ে গেটের দারোয়ানের কাছে যায়। অনুভব ফোন বের করে আয়াতের একটা ছবি বের করে বলে, চাচা এই মেয়েটাকে দেখেছেন? এই ভার্সিটিতে পড়ে, আজ এক্সাম ছিল। দারোয়ান ছবিটা মনোযোগ দিয়ে দেখলো, তারপর অনুভবের দিকে তাকিয়ে বলে, ভার্সিটিতে তো অনেকে ছাত্রছাত্রী পড়ে বাবা, কয়জনের মুখ চিনে রাখবো? তো এক্সাম তো অনেক আগেই শেষ হয়ে গেছে, সকালে বাইর হয়ে গেছে। অনুভব একটু তাড়া করে বলল, আমি ভিতরে গিয়ে খুঁজে দেখতে চাই, আমাকে যেতে দিন ভিতরে। ও ভার্সিটি ছেড়ে যাবেই বা কোথায়? দারোয়ান অনুভবের কথা একটু রসিয়ে বলল, দেখো হয়তো কোনো পোলার লগে গেছে কোথাও, তার উপর যে বৃষ্টি, আছে কোনো হোটেল। দারোয়ানের কথা শেষ হতেই কোনো পূর্বাভাস না দিয়ে অনুভব তার সমস্ত শক্তি দিয়ে ঘুষি মারে দারোয়ানের নাক বরাবর। মুহূর্তে নাক দিয়ে গল গল করে রক্ত ঝরতে থাকে। ছিটকে পড়ে যায় দারোয়ান। বৃষ্টির পানির সঙ্গে মিশে রক্তটাও যেন ধুয়ে যাচ্ছে, কিন্তু অনুভবের রাগ কিছুতেই ধুয়ে যাচ্ছে না। বেজা শার্টের কলার টেনে দারোয়ানকে টেনে তুলে সে, চোখ জ্বলছে আগুনে, রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে, যেন এক মুহূর্তে সব কিছু শেষ করে দিবে। দাঁতে দাঁত পিষিয়ে বলল, ইউ রাস্কেল, কি বললি তুই? কি বললি? আর একবার শুধু বল, এখানেই তোকে মেরে ফুতে ফেলবো। সাহসে তো অভাব নেই দেখছি। আমার বউ নিয়ে বাজে মন্তব্য করিস? হ্যাঁ, আমার বউকে নিয়ে? কাদামাটি দিয়ে মাখো মাখো অবস্থা যেন। বাহিরের হুলস্থুল দেখে প্রিন্সিপাল আর কিছু টিচার দ্রুত নিচে নেমে আসেন। দারোয়ানকে রক্তাক্ত দেখে এগিয়ে যান তিনি। অনুভবকে দেখে চমকে ওঠেন তিনি। প্রিন্সিপাল স্যার ও মুজাহিদ স্যার অনুভবকে ভালো করেই চিনে। অনুভব এমন কেন করলো সেটা জানতেই তিনি অনুভবের দিকে এগিয়ে বলবে, তার আগে অনুভব রাশবাড়ি কণ্ঠে চিল্লিয়ে বলল, কেমন লোককে এমন দায়িত্বশীল কাজ দেন আঙ্কেল, যে কিনা এই ভার্সিটির স্টুডেন্টকে নিয়ে বাজে মন্তব্য করে, তাও আবার আমার ওয়াইফকে নিয়ে। এই অনুভব শেখের ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করার সাহস কোথা থেকে পেল? অনুভবের চিৎকারে বাহিরের পরিবেশ যেন থমথম হয়ে যায়। কেউ কিছু বলার সাহসটুকু পাচ্ছে না। প্রিন্সিপাল স্যার সবটা শুনে নিলেন। তিনি অনুভবকে বললেন শাস্তির কথা। অনুভব তার হাতের ওয়াটারপ্রুফ ঘড়িটার দিকে তাকায়, তারপর প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে বলে, আমার সময় কম, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে মুহূর্তে ভিতর হাওয়া হয়ে যায় সে। প্রিন্সিপাল স্যার দারোয়ানের দিকে হুঙ্কার ছেড়ে বলেন, তোমার সাহস তো কম না, আমার ভার্সিটির স্টুডেন্টকে নিয়ে নোংরা কথা বলিস। এই মুহূর্তে থেকে তোকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, আর যেন এই ভার্সিটির আশেপাশেও না দেখি। দারোয়ান প্রিন্সিপালের পা ধরে আকুতি করে বলে, আমারে মাফ করে দেন স্যার, আমি আর এই ভুল জীবনও করবো না। আমার চাকরি গেলে পরিবার নিয়ে পথে নামতে হবে। আমার 2টা মেয়ে আছে স্যার, দয়া করেন। তুই জানিস তুই কার বউকে নিয়ে বাজে মন্তব্য করছিস? ও শুধু অনুভব সুখ নয়, ও আরও। প্রিন্সিপাল স্যার আর ওকে কিছু বলতে না দিয়ে মুজাহিদ স্যার বললেন, চলুন স্যার ভিতরে। অনুভবকে নিয়ে কথা সেখানেই সমাপ্তি ঘটে। অনুভব গাড়ি নিয়ে হয়রান প্রায়। আয়াতকে সে এখনও খুঁজে পায়নি। মাথাটা পেটে যাচ্ছে মনে হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, আয়াত জান, কোথায় তুই? অনুভব উঠে দাঁড়িয়ে আবারও ভার্সিটির রাস্তার দিকে যায়। আয়াত হয়তো সেখানেই আছে কোথাও। আয়াত বাহিরে তাকিয়ে দেখছে, বৃষ্টি কিছুটা কমে এসেছে, মানুষজন বাহিরে চলে গিয়েছে, মানুষের আনাগোনাও কমে গিয়েছে। তার এখানে থাকতে অনেক অস্বস্তি হচ্ছে।
মনে হচ্ছে কেউ তাকে শকুনি দৃষ্টিতে দেখছে। পুরো শরীর কেঁপে উঠছে তার। আয়াত এক পা বাড়াতে তারা ডান হাত কেউ যেন টেনে ধরল। আয়াত ভয়ে পিছনে তাকায়, দেখতে পায় মাঝবয়সী একটা লোক তার দিকে লোবাতুর চোখে তাকিয়ে আছে। আয়াতের গলা শুকিয়ে যায়। লোকটা আয়াতকে দেখে বলল, কই যাইবা মামুনি, আমি ফুসাইয়া দিতেছি। আয়াত জটকা মেরে হাত সরিয়ে প্রাণপণ ছুটে দৌড় দেয়। বৃষ্টির পানিতে পিচ্ছিল রাস্তা দিয়ে আয়াত ছুটছে যেন। তার পিছনে রয়েছে লোকটি। দৌড়াতে দৌড়াতে হঠাৎই আয়াত পা পিছলে সেখানেই উল্টে পড়ে যায়। লোকটি তার খুব নিকটে চলে এসেছে প্রায়। আয়াত বহু কষ্টে উঠে দাঁড়ায়। গায়ে তার গাতামাটি লেগে গিয়েছে। আয়াত সামনে তাকিয়ে অতি পরিচিত মুখটা দেখতে পায়। তার সবচেয়ে বড় আশ্রয়স্থল, তার ভরসার জায়গা। আয়াত কোনো দিকে না তাকিয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে অনুভবকে দু হাতে জড়িয়ে ধরে। বিবাহময় সম্পর্ক যতই জটিলতা নিয়ে আসুক না কেন, এই পবিত্র বন্ধনে কখনো ভালোবাসার অভাব হয় না। আমরা চাইলেই পবিত্র বন্ধনকে বিচ্ছিন্ন করতে পারি না। আমাদের বাজে অভ্যাস বদলাতেই পারি, অনুভূতিও পরিবর্তন হতে পারে, কিন্তু আসক্তি কখনো বদলায় না। আসক্তি আমার অন্তর থেকে আসে। আসক্তির মাধ্যমে আমরা আমাদের প্রিয় মানুষকে প্রতিটি মুহূর্তে অনুভব করি। আয়াত অনুভবের সম্পর্কে প্রথমে ছিল মাঝিবিহীন নৌকার মতো অনিশ্চিত, কিন্তু এখন তার রূপ নিয়েছে এক গভীর ভালোবাসার বন্ধনে, যা এখন এক অনন্ত ভালোবাসার ঋতুতে পরিণত হয়েছে। এই ভালোবাসার মৌসুমে কোনো বিচ্ছেদ নেই। সম্পর্ক হয়ে উঠেছে সম্পূর্ণ ভালোবাসাময়, অটুট এবং চিরস্থায়ী। আয়াত যখনই অনুভবকে দেখতে পায়, কোনো না কোনো কিছু ভেবেই দু হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। ছিল না তার কোনো দিক দিশা, শুধু ভরসা স্থল ছাড়া। চোখে তার পানি, মাথার চুল এলোমেলোভাবে গালের মুখে লেপটে আছে। পুরো জামা কাপড়ে কাদামাটি লেগে মাখা মাখা অবস্থা। আয়াত যেন অনুভবের বুকের মাঝেই তার সবচেয়ে বড় আশ্রয়স্থল খুঁজে পায়। অনুভবও আয়াতকে পেয়ে যেন তার প্রাণ ফিরে পায়। আয়াত খুব জোরে নিজের সাথে তাকে মিশিয়ে নেয়। তখনও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আয়াতকে এমনভাবে ধরেছে যেন ছেড়ে দিলেই আবার উড়ে চলে যাবে। আয়াত অনুভবের বুকের মাঝেই ফুঁপিয়ে ওঠে। উম্মাদের মতো অনুভব আয়াতের মুখ তুলে অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র চুমু দিয়ে স্লো ভয়েসে বলে, আয়াত কি হয়েছে, ভয় পেয়েছিস জান? তাকা তাকা না আমার দিকে, বল কে কি বলেছে তোকে? আয়াত যেন নির্বাক, ভয়ে তার গলা দিয়ে কথাই বের হচ্ছে না, আটকে যাচ্ছে যেন কথাগুলো। আয়াত ফুঁপিয়ে ফুঁপিয়ে অস্পষ্ট স্বরে বলল, ওই ওই লোকটা আমায়। অনুভব চারদিকে জহুরির চোখে নজর বুলিয়ে দেখে। চারপাশে সেরকম কারো কোনো অস্তিত্ব নেই। নিস্তব্ধতা তাকে নিশ্চিত করে তোলে। এই মুহূর্তে তারা একা। সে ধীরে ধীরে আয়াতের কাছে গিয়ে তার কপালে নিজের কপাল ঠেকিয়ে নরম কণ্ঠে বলে, রিল্যাক্স পাখি, কেউ নেই এখানে। তুই ভয় পেয়েছিস, কই ছিলি তুই? আমি তোকে না পেয়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আয়াত যেন থামতেই চাইছে না। ভয়ে তার সমস্ত শরীর কাঁপছে, চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে, আর কণ্ঠে বিষণ্ণ কাঁপুনি। ওই লোকটা আমার হাত ধরেছিল, আমার পিছে পিছে এসেছিল। সে পিস করে কাঁদতে কাঁদতে বলে, আপনি আরও আগে কেন আসেননি? আমি খুব ভয় পেয়েছিলাম। অনেক লোকের মাঝে ওই লোকটা কিভাবে তাকিয়েছিল। আমি আমি হঠাৎ করে কণ্ঠস্বর আরও ভেঙে আসে, আপনি আসেননি কেন আগে? আপনি আমায় মোটেও পছন্দ করেন না, তাই না? তাই তো আসেননি। আয়াতের কণ্ঠে অভিমান ঝরে পড়ে। অনুভব এক মুহূর্তে চুপ করে থেকে তার কানে কানে পিস করে বলে, ঠিকই বলেছিস, আই ডোন্ট লাইক ইউ। কিন্তু আমি এই কাকবেজা হয়ে তোর কাছে কেন আসলাম? তারপর অনুভব আরেকটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। আয়াতের নিঃশ্বাস যেন আশ্রে পড়ছে অনুভবের বুকে। অনুভব আয়াতের মুখটা দু হাতে ধরে বলে, তুই পৃথিবীর যেখানে যে অবস্থাতে থাক না কেন, এই অনুভব তোকে সেখান থেকেই খুঁজে নিয়ে আসবে। আমি আসি তোর প্রতিটি নিঃশ্বাসে। অনুভবের আমি আসি কথাটাই যেন আয়াত থেমে যায়। আয়াত যেন অনুভবের কথায় ভরসার জায়গা খুঁজে পায়। হুঁশ ফিরতে অনুভবের দিকে তাকায়। কাকবেজা অনুভব নিঃশব্দে দাঁড়িয়ে আছে তার সামনে। মাথা চুল বেয়ে পানি টপ টপ করে ঝরে পড়ছে। বেজা জামা কাপড় তার গা জোড়ে লেপটে আছে। আয়াত হঠাৎ চট করে একটু দূরে সরে যায়। অনুভব আয়াতের দিকে তাকায়। বৃষ্টিতে ভিজে আয়াতের জামা শরীরে লেপটে, শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। অনুভব গায়ের ব্লেজার খুলে আয়াতকে কাছে টেনে নিয়ে ফুরিয়ে দেয়। আয়াতের চোখ দুটো লাল হয়ে গেছে। অনুভব হাতের উল্টো পিঠে আয়াতের কপালে হাত রাখে। শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছে আয়াতের। অনুভব ফোঁস করে একটা নিঃশ্বাস নেয়। আয়াত হাত টেনে ধরতেই আয়াত ব্যথায় কাঁকিয়ে ওঠে। অনুভব আয়াতের হাতটা ভালো করে পরখ করে। লালচে বর্ণ হয়ে গিয়েছে। আয়াত তাহলে ভুল বলেনি, কেউ তার হাত টেনে ধরেছে। অনুভব চোখ দুটো বন্ধ করে নেয়।
তারপর আয়াতের কাঁধ ধরে এগিয়ে যায় বাইকের কাছে। অনুভব বাইকে উঠে আয়াতকে বলল, আমায় শক্ত করে ধরে বস। আয়াত কোনো দ্বিরুক্তি করল না, অনুভবকে শক্ত করে ধরে বসল। অনুভব শেখ মেনশনে বাইক দাঁড় করিয়ে আয়াতকে নিয়ে ভিতরে চলে যায়। ড্রয়িং রুমে অহমিকা শেখ তখনও বসেছিল। আয়াতকে দেখে তিনি এগিয়ে গেলেন। আয়াতের চোখ মুখ কেমন যেন লাগছে, কাদামাটি লাগানো শরীরে। তিনি অনুভবকে বললেন, আয়াতকে অস্বাভাবিক লাগছে, তুই ওকে উপরে নিয়ে যা, আমি খাবার নিয়ে আসছি। অনুভব হ্যাঁ বলে আয়াতকে নিয়ে উপরে চলে যায়। তবে আজ আর আয়াতের রুমে নিয়ে গেল না, তারই রুমে নিয়ে গেছে। আয়াতের কোনো খেয়াল নেই। আস্তে আস্তে শরীর যেন তার আগুনের মতো গরম লাগছে। অনুভব সোজা আয়াতকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনুভব তার গায়ের শার্ট খুলে ফেলে। আয়াত তা দেখে বলে ওঠে, কি করছেন আপনি? অনুভব ধীরে ধীরে বলে, কোনো কথা না। তারপরে শাওয়ার অন করে দেয়। ঠান্ডা পানির দ্বারা আয়াতের গায়ে পড়তে সে কেঁপে ওঠে, যেন বরফের দ্বারাই শরীর জমে যাচ্ছে। তার চোখে মুখে আতঙ্ক আর লজ্জার ছায়া। অনুভব এগিয়ে এসে আয়াতের হাত টেনে নেয়। যেখানে সেই অমানুষটি স্পর্শ করেছিল সেখানে বারবার জল ঢেলে মুছে দেয় সে। আয়াত কেঁপে কেঁপে ওঠে, ব্যথায় তার মুখটা কুঁচকে যায়। কিন্তু অনুভব থামে না। খুব সাবধানে কিন্তু অদ্ভুত এক দৃঢ়তায় সে আয়াতের পুরো শরীর পানি দিয়ে ধুয়ে দিতে থাকে, যেন তার গা থেকে সে অপরিচিত স্পর্শের সমস্ত ছায়া মুছে ফেলতে চায়। আয়াত নিঃশব্দেই সিটিয়ে আসে। কাঁপতে থাকে তার সারা শরীর। ঠান্ডায়, আতঙ্কের, লজ্জায় সব মিলে যেন হিম হয়ে যাচ্ছে সে। মাথা নিচু করে নেয় আয়াত, দুহাত বুকের কাছে এনে নিজেকে ডাকার চেষ্টা করে। অনুভব থেমে যায় এই মুহূর্তে। গভীরভাবে তাকিয়ে বলে, আমার সামনে তোকে নিজেকে ঢাকার প্রয়োজন নেই আয়াত। আমি কোনো পরপুরুষ নই। তোর উপর কারো যদি অধিকার থাকে সেটা শুধুই আমার। অনুভবের কথায় আয়াতের দোকান দিয়ে যেন গরম ধোঁয়া বের হয়ে যায়। লজ্জায় যেন রক্তিম হয়ে গিয়েছে আয়াতের বর্ষাকাল। অনুভব আর দাঁড়ালো না, বেজা গায়ে বের হয়ে যায়। আয়াত ওয়াশরুমে দাঁড়িয়ে আছে, শরীর তার থরথর করে কাঁপছে। খেয়াল করলো তার কোনো কাপড় নেই এখানে। আয়াত চিন্তায় পড়ে গেলেও এখন কি হবে? সে বের হবে বা কীভাবে? আয়াত দ্বিধায় পড়ে গেল। ওয়াশরুমের দরজা খুলে আয়াত মাথা বের করে আশেপাশে তাকায়। দেখতে পায় অনুভব তার দিকে এগিয়ে আসছে, পরনে তার টাওয়াল পেঁচানো। আয়াত বিড়বিড় করে বলে ওঠে, এই লোকের কি জামা কাপড় নেই নাকি? এভাবে টাওয়াল পেঁচিয়ে রয়েছে কেন? অনুভব একটা সাদা শার্ট আর ব্লাউজা এগিয়ে দেয়। আয়াত কাপড়গুলো নিয়ে হতভম্ব চোখে তাকায়। এগুলো সে পরবে কিভাবে? এই লোকের মাথা খারাপ নাকি? আয়াত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এসব কিভাবে পরবো আমি? অনুভব আয়াতের কথাই বলল, আপাতত পরে নে, পরে সব এই রুমে শিফট করা হবে। এ বলে অনুভব সেখান থেকে প্রস্থান করে। আয়াত সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। হঠাৎই খেয়াল করলো তার শরীরে তাপমাত্রা যেন বেড়ে গেছে। আর দেরি না করে তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে নিল। অনুভবের একটা শার্ট আর ট্রাউজার পরে আয়াত যেন কিছুক্ষণে চুপচাপ দাঁড়িয়ে রইল। শার্টের হাতা বড়, ট্রাউজারও ঢিলা ও লম্বা। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে অনুভব খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত গুটিসুটি মেরে বিছানায় গিয়ে বসে পড়ে। অনুভব তাকে এক নজর দেখে ঠোঁট চেপে হেসে ফেলে। তারপর খাবারের প্লেটটা টেবিলে রেখে দেয়। এর পাশে আয়াতের সামনে ঝুঁকে পরে তার শার্টের হাতা ট্রাউজারটা যতটা পারা যায় গুছিয়ে ফোল্ড করে দেয়। আয়াত একটু হকচকিয়ে ওঠে, তবে কিছু বলে না। অনুভব আবারও খাবারের প্লেট নিয়ে তার সামনে এসে বলে, নরম কণ্ঠে বলে, আমি খাইয়ে দিচ্ছি, খাবার খেয়ে শুয়ে পড়। আয়াত যেন দিনকে দিন নতুন করে অনুভবকে আবিষ্কার করে। তার যেন চিনতেই কষ্ট হচ্ছে এই অনুভবকে। একটা সময় তাকে দেখলেই ধমকাধমকি করত, মারত। সে অনুভবের মাঝে এত পরিবর্তন যেন আয়াতের অবিশ্বাস্য করার বিষয়। আয়াত যেন নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছে না। অনুভব ভাত মাখিয়ে এক লোকমা আয়াতের মুখের সামনে ধরে ইশারা করে খাওয়ার জন্য। আয়াত চুপচাপে অনুভবের দিকে খাবার মুখে নেয়। কয়েক লোকমা ভাত খেয়ে আর খাবে না জানায়। অনুভবও আর জোর করে না। আয়াত অনুভবের দিকে তাকিয়ে বলে, আমি আমার রুমে যাব, আমাকে একটু আমার রুমে রেখে আসুন। অনুভব আয়াতের কথার প্রেক্ষিতে অধিকারের সুরে বলল, এখন থেকে এটা তোর ঘর, আজ থেকে তুই এই ঘরের বন্দিনী। এই ঘর আর এই ঘরের মানুষ দুটোই তোর মালিকানায়, বলেও ওই ঘরের কথা মনে আনবি না। অনুভবের কথায় আয়াত বড় বড় চোখে তাকায়, কিন্তু এই মুহূর্তে তর্কে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। তাই চুপচাপই শুয়ে পড়ল। আয়াতকে শুইয়ে দিয়ে প্লেট গ্লাস নিয়ে অনুভব নিচে নেমে আসে। ফারহা বাসায় এসে রুমে শুয়ে পড়েছে। ইদানিং তার শরীর মন কিছুই ভালো যাচ্ছে না। দুপুরে এসে খাওয়ায়ও নিশে। ভার্সিটি গেলে সবার সাথে হাসি খুশি থাকলেও বাসায় এসে তার কোনো কাজেই মন বসে না, খেতেও ইচ্ছে করে না। অনিমা বিষয়টা লক্ষ্য করেছিল।
আহানের সাথে এই বিষয়টা কথা বলেছিল, ভেবেছিল ডক্টরের নিকট নিয়ে যাবে। অনিমা খাবার নিয়ে ফারহার রুমে আসে। ফারহা শুয়ে আছে দেখে তিনি ফারহার মাথায় হাত বুলিয়ে ডাক দেন। ফারহা পিটপিট চোখে তাকায় তার দিকে। শাশুড়ি মাকে দেখে সে আস্তে করে উঠে বসে বিছানায়। অনিমা ফারহাকে দেখে বলল, কি হয়েছে তোর? কদিন থেকে দেখছি খাচ্ছিস না ঠিক মতো। এভাবে না খেলে দুর্বল হয়ে পড়বি তো। আয় আমি খাইয়ে দিচ্ছি। ফারহা নাক মুখ কুঁচকে বলল, আমার খেতে মন চায় না মা, তুমি এসব নিয়ে যাও। অনিমা ছাড়ল না, বরং রাগ দেখিয়ে বলল, অল্প করে হলেও খেয়ে নে মা, দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস। ফারহা এবার না করতে পারল না। সেই মানুষটাকে কখনোই কষ্ট দিতে চায় না। শাশুড়ি মায়ের থেকে বেশি কিছু। এবারের মানুষগুলো তাকে অনেক ভালোবাসে। পৃথিবীতে এমনও ভালো মানুষ আছে যারা কিনা বিনা স্বার্থে ভালোবাসে। তার মামি তো খাইয়ে তো দূর, শরীর না চললেও তাকে দিয়ে সব করিয়ে নিত। একটু কিছুতে খাবার বন্ধ করে দিত। সেখানে মানুষগুলো প্রথম দিকে না চিনিয়েও তাকে কতটা আপন করে নিয়েছে। ফারহা চোখ সিকসিক করে ওঠে। অনিমা ফারহাকে খাইয়ে দিয়ে বলে, একটু কিছুতে চোখে পানি আসে কেন? এভাবে কাঁদতে নেই মা। ফারহা খেতে খেতে বলে, তুমি অনেক ভালো মা। আমার নিজের মা তো পৃথিবীর আলো দেখিয়ে আমাকে একলা করে রেখে চলে গেছে, কিন্তু তুমি আমার মা, যে কিনা বিনা স্বার্থে ভালোবাসে। অনিমা হাসতে হাসতে বলে, পাগলি মেয়ে, তাড়াতাড়ি খেয়ে নে। আর কয়েক লোকমা খেয়ে আর খেতে পারে না যেন, গা যেন গুলি আসে তার। দ্রুত মুখে হাত দিয়ে উঠে দাঁড়ায়। তারপর দৌড়ে বেসিনের সামনে গিয়ে হড়হড় করে বমি করে দেয়। অনিমা পিছু পিছু এসে ফারহার অবস্থা দেখে ফারহাকে আগলে ধরে। বমি করে ফারহা যেন ক্লান্ত হয়ে পড়ে, হাঁটার শক্তিটুকুও পাচ্ছে না যেন। সে সময় আহান বাসায় ফিরে। ফারহার মলিন অবস্থা দেখে আহানের ভিতরটা ধক করে ওঠে। কয়েকদিন ধরে সে বেশ খেয়াল করেছে ফারহার মাঝে কেমন একটা পরিবর্তন। সে দৌড়ে ফারহাকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় গিয়ে শুইয়ে দেয়। অনিমা ফারহার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আহানকে বলে দ্রুত ডাক্তারকে কল করার জন্য। আহান রিক্স না নিয়ে ফারহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। 20 মিনিটের মাথায় আহান ফারহাকে নিয়ে হসপিটালে উপস্থিত হলো। গাইনি ডাক্তার রাশেদা ফারহাকে দেখে কিছু রিপোর্ট দেয়। বেশ কিছুক্ষণ পরে রিপোর্টগুলো ডক্টর রাশেদার হাতে আসে। ফারহাকে দেখে তিনি চিন্তিত হয়ে পড়লেন। আহানকে বলে, মেয়েটা কি হয় তোমার? এখন দ্রুত বলে, আমার ওয়াইফ। কি হয়েছে ওর? জটিল কিছু? জটিল তো বটেই, আপনার ওয়াইফ ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তার উপর আপনার ওয়াইফ প্রেগনেন্সির 4 সপ্তাহ চলছে। আহান বাকশূন্য হয়ে দাঁড়িয়ে আছে। ডক্টরের কথা আগাগোড়া যেন কিছুই বুঝলো না, তাই ডক্টরকে বলল, মানে হচ্ছে আপনি বাবা হতে চলেছেন। আহান যেন অনুভূতি শূন্য হয়ে গেছে ডক্টরের কথায়। সে কি রিয়েক্ট করবে সেটাই যেন ভুলে গিয়েছে। অনিমা ডক্টরের রাশেদার কথা শুনে আলহামদুলিল্লাহ বলে উঠল। আহানের মাঝে যেন কোনো হেলদোল নেই। সে কি করবে কি বলবে কোনোটাই তার মাথায় আসছে না যেন, শুধু তাকিয়ে আছে ফারহার মুখের দিকে। ডক্টর কিছু পরামর্শ দিলেন, আরও জানালেন ফারহার শরীর অনেক উইক, সাবধানে চলাফেরা করতে, এখন থেকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খেতে। আহান শুধু শুনল। ডক্টর আরও কিছু বললেন, তারপর তিনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। অনিমার চোখে যেন খুশির রেশ দেখা দিয়েছে। তিনি দ্রুত বাহিরে বেরিয়ে ইকবাল হোসেনকে ফোন লাগালো। আহান এক পা দুপা করে ফারহার দিকে এগিয়ে আসে। ফারহার পাশে বসে এক হাতে ফারহার গাল আস্তে করে শুইয়ে দেয়। ফারহা ক্লান্ত ভঙ্গিতে আহানের দিকে তাকায়। আহান ফারহার মলিন মুখটা দেখে বলল, তুমি ঠিক আছো তো? ফারহার মুখে এক সিলতে হাসি দেখা যায়। হঠাৎই আহান ফারহাকে দু হাতে জড়িয়ে ধরে। ফারহার চোখেও পানি, আজ যেন তাদের এক ভালোবাসাময় প্রাপ্তির। আহান ফিসফিসিয়ে বলে, ভালোবাসি ফারহা, জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছি আমি, আর কিছু চাওয়ার নেই। ফারহা আবেশে যেন আহানের বুকে কেঁদে বাসায়। আহানের খুশির খবর ইতিমধ্যে তার সকল বন্ধুবান্ধবের কাছে পৌঁছে গেছে। অনুভব এবং তার বন্ধুবান্ধব সকলেই আহানের সাথে দেখা করতে গিয়েছিল। রাত 11টার পর অনুভব বাসায় ফেরে। ড্রয়িং রুমে বসে ঈশাকে বসে থাকতে দেখে বলল, কিরে তুই এখনও ঘুমাসনি? এখনও জেগে আছিস কেন? ঈশা বাইকে দেখে বলল, আয়াত আপু কেমন জানি করছে, আম্মু সন্ধ্যার দিকে অল্প একটু খাইয়েছে কিন্তু ওষুধ খাইনি। বোনের কথায় অনুভব তার দিকে তাকায়, তারপরে বলল, আম্মু কি ঘুমিয়েছে? হ্যাঁ আম্মু ঘুমিয়েছে। তাহলে তুই গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়ে গিয়েছে, বেশি রাত জাগিস না। জি ভাইয়া, কোনো প্রয়োজন হলে আমায় ডাকিও। এই বলে ঈশা তার ঘরের দিকে চলে যায়। অনুভব গায়ে থাকা ব্লেজারটা খুলে বাম হাতে নিল, তারপর নিজের ঘরের দিকে এগোতে থাকলো। দরজাটা খুলতে দেখতে পেল আয়াত একটা ব্ল্যাঙ্কেট জড়িয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। তার শরীর কাঁপছে। অনুভব আয়াতের অবস্থা দেখল।
তার চোখে ভেসে উঠল উদ্বেগ। সে আর কোনো দেরি করল না, দ্রুত এগিয়ে গিয়ে আয়াতকে আস্তে করে ধরে বসায়। তারপর ফার্স্ট এড বক্স থেকে জ্বরের ওষুধ খুঁজে বের করে তাকে খাওয়ায়। আয়াত নিঃশব্দ, নিস্তেজে, কোনো প্রতিক্রিয়া নেই। শুধু খাইয়ে দিয়ে অনুভব ওকে আবারও শুইয়ে দেয়। এবার আরেকটা ব্ল্যাঙ্কেট বের করে তার গায়ে জড়িয়ে দেয়। তবুও আয়াতের কাঁপুনি যেন থামছে না। অনুভবের মধ্যে চিন্তার ছায়া নেমে আসে। নিজের হাত দিয়ে আয়াতের হাত ছুঁয়ে দেখে ঠান্ডা হয়ে গেছে। অনুভবের খেয়াল হলো বৃষ্টিতে ভিজেছে, আবার শাওয়ার নিয়েছে, যার কারণে আয়াতের ঠান্ডা হয়ে গিয়েছে শরীর। কিছু একটা করতে হবে। সেই মুহূর্তে কিছু একটা ভেবে গায়ে থাকা শার্টটা খুলে ফেলল। তারপর বিছানায় উঠে আস্তে করে আয়াতকে নিজের বুকে টেনে নিল। তার নিজের শরীরের উষ্ণতা ছড়িয়ে দিতে চায় সে, যাতে আয়াত একটু আরাম পায়। আয়াত যেন অচেতন। অনুভব ওকে আরও জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তার ভিতরে এক অজানা আলোড়ন শুরু হয়। ব্যক্তিগত নারী এত কাছে এলে এতে যেন অনুভবের বুকের ভিতর উথাল পাথাল শুরু হয়ে যায়। অনুভব সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখতে পারে না। আবেগের তাড়নায় সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আসমকে আয়াতের গায়ে থাকা শার্টের দুটো বুতাম খুলে ফেলে। তারপরে গভীর আবেগ নিয়ে সে আয়াতের বক্ষ দেশে চুম্বন আঁকে, যেন ভালোবাসা ও আকর্ষণের মিশ্র প্রতিচ্ছবি। অনুভব আয়াতের গলায় হালকা করেই কামড় দেয়, নরম কিন্তু স্পর্শকাতর। উত্তরে আয়াতের মুখ থেকে অস্পষ্ট একটা শব্দ বেরিয়ে আসে, আহ। ঠিক তখনই অনুভবের হুঁশ ফিরে আসে। সে থমকে যায়। নিজের আচরণের তাৎক্ষণিক উপলব্ধিতে ভীষণ ব্যাকুল হয়ে ওঠে। কি করে এমন কাজ করে ফেলল সে? নিজের সীমা অতিক্রম করার এই বোধ তাকে অনুতপ্ত করে তোলে। তারপর মনকে শক্ত করে সে বলল, না আয়াত, অসুস্থ। অনুভব বড় বড় দম পেলে এক গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে সংযত করল। অনুভব জানে ভালোবাসা মানে এক টুকরো উষ্ণতা, কেবল যত্ন। এই মুহূর্তে আয়াতের সুস্থতা অনুভবের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেশ কিছুক্ষণের মাথায় আয়াতের শরীর একটুখানি গরম হয়ে আসে। অনুভব আয়াতকে সরাতে গিয়ে সরাতে পারল না। আয়াত ঘুমের মাঝে অনুভবকে জড়িয়ে বিড়াল ছানার মতো ঘুমিয়ে থাকে। অনুভব আর ঘুমাতে পারে না। আয়াতের নিঃশ্বাসের ছন্দে, তার অস্তিত্বে এক গভীর আরতি নিয়ে জেগে থাকে সে। সারা রাত নির্ঘুমে এক নিঃশব্দ প্রহরীর মতো কাটিয়ে দেয় অনুভব। সময়ের গতি দ্বারাই কেটে গেছে 7টি দিন। 7 দিনের মধ্যে আয়াত অনুভবের সম্পর্ক যেন এক নতুন মোড় নিয়েছে। এক গভীর ভালোবাসার বাঁকে বাঁকে। সে ভালোবাসা আর শুধুই অনুভূতির নয়, এখন তা স্পর্শ করে যাচ্ছে হৃদয়ের প্রতিটি কোণে। সেদিন জ্বরের ঘোরে আয়াত অনুভবের বুকে মাথা রেখেই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু সকালবেলা ঘুম ভেঙে সে নিজেই যেন চমকে উঠল। চারদিকে তাকিয়ে বুঝে উঠতে পারল না সে কোথায় আছে। এ তো তার নিজের রুম নয়। পাশ ফিরে দেখে অনুভব গভীর ঘুমে। আয়াতকে বুকে নিয়ে সারা রাত জেগে থেকেছে, তাই ভোরবেলার দিকে ঘুমিয়ে পড়েছে। চুপি চুপি বিছানা থেকে উঠে আয়াত নিচে নেমে আসে, কোনো কথা না বলে, কোনো চিহ্ন না রেখে। সেই যে চলে গিয়েছিল আর ফিরে তাকায়নি। অনুভবের সামনে আসার সাহসই পায়নি আর। তবে রাতের বেলা ঠিকই অনুভব তাকে খুঁজে বের করে আবারও রুমে ফিরিয়ে নিয়ে এসেছিল। দরজায় দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলেছিল, এখন দূরে থাকার সময় নয়, এখন শুধু ভালোবাসার মৌসুম। আর ভালোবাসার মৌসুমে দূরে থাকতে নেই পাখি, বুকে ব্যথা হয়। এ কথা শুনে আয়াতের চোখে মুখে ফুটে উঠেছিল এক রক্তিম আবার ভালোবাসা, বিস্ময় আর এক ধরনের নীরব প্রতিশ্রুতি। যেন তার হৃদয়ের প্রতিটি তন্ত্রী তখন গেয়ে উঠেছিল একটি সুর, ভালোবাসা মানে ফিরে আসা, ভালোবাসা মানে কাছাকাছি থাকা। রুহানের বিয়ে উপলক্ষে সবার মধ্যে যেন এক ধরনের উৎসবের আমেজ। বিয়ের কেনাকাটা, সাজসজ্জা সবই যেন এক মহা উৎসবের রূপ নিয়েছে। বাড়ির সবাই তাদের প্রস্তুতি ইতিমধ্যে শেষ করে ফেলেছে। আর মাত্র 2 দিন বাকি রুহানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের। তবে একমাত্র আয়াতই এখনও কিছুই নিতে পারেনি। সময় যেন তার হাতেই নেই। অনুভব প্রতিদিনের মতো অফিসে বেরিয়ে পড়ে ভোরেই, আর ফিরতে ফিরতে রাত পেরিয়ে যায়। আয়াত অপেক্ষা করতেই থাকে, কখন যে ঘুমিয়ে পড়ে, কখনো নিজেই বুঝে উঠতে পারে না। এদিকে রুহানের বিয়ের জন্য অহমিকা শেখ ও ইব্রাহিম শেখ ইতিমধ্যেই রুবাইদদের বাড়িতে চলে গেছেন। ইব্রাহিম শেখ নিজেই তার ভাগ্নির বিয়ের আয়োজন দেখাশোনা করছেন, যেন কোনো কিছুর ঘাটতি না থাকে। ছোট বড় সব বিষয় তার নজরে। অহমিকা শেখ চেয়েছিলেন ঈশাকে সঙ্গে নিয়ে যেতে, কিন্তু ঈশা জানিয়ে দেয় সে যাবে না। কিন্তু রুহানির বিয়ে বাড়িতে না গেলে বিষয়টি চোখে পড়ার মতো হয়ে যাবে, কারণ রুহানি আর ঈশা তো ক্লাসমেট। তাই আজ বিকেলে রুহানির জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে ঈশাকে তার পুপির বাসায় যেতে হয়েছে। শেখ মেনশন আজ একেবারেই নিস্তব্ধ। বিশাল ড্রয়িং রুমের মাঝখানে একা বসে আছে আয়াত। পাশে রাখা টেবিল ঘড়িতে কাঁটা এগিয়ে গেছে 8টার দিকে। অথচ অনুভব ভাই তো বলেছিলেন সন্ধ্যার মধ্যেই ফিরবে। সন্ধ্যা কবেই পেরিয়ে গেছে, এখন রাত নামছে। আয়াতের চোখে ক্লান্তি আর ঘুমের চাপ।
কিন্তু মনটা এক অদ্ভুত অস্বস্তিতে ভরে আছে। রান্নাঘরের পাশ থেকে হালকা গন্ধ আসছে। রহিমা খালা যাওয়ার আগে রান্না করে রেখে গিয়েছেন বুনা খিচুড়ি আর মুরগির ঝোল। রান্নার কাজ শেষ করে বের হওয়ার আগে রহিমা বারবার বলেছিলেন, আয়াত মা, তুমি একা কিভাবে থাকবা? আমার ভাইয়ের মেয়ে এসেছে, কিন্তু তোমারে একা রাইখা যাইতে মন চাইতেছে না। আয়াত হেসে বলেছিল, আমি পারবো খালা, আপনি কোনো চিন্তা করবেন না। তাছাড়া অনুভব ভাই তো বলেছে সন্ধ্যার মাঝেই ফিরবে। রহিমা একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত রাজি হয়েছিল। আয়াতের মাথায় হাত বুলিয়ে বললেন, তাহলে আমি যাই, তুমি দরজা জানালা ঠিকঠাক করে লাগাই দাও কেমন? রহিমা চলে যাওয়ার পর থেকে ড্রয়িং রুমটা যেন আরও বড় আর নিঃসঙ্গ লাগছে আয়াতের কাছে। দেওয়ালের ঘড়ির কাঁটা এক একবার টিকটিক করে ওঠে আর যেন এক একটা প্রশ্ন ছুড়ে দেয়, অনুভব ভাই এখনও কেন এলো না? কিছুক্ষণ ফেসবুকে ফারহার সাথে কথা বলল আয়াত। তার প্রাণপ্রিয় বান্ধবী মা হতে চলেছে। এই খবর আয়াত যেন আনন্দে ভরে উঠল। ভাবতেই তার ভালো লাগছে। ফারহার এখন একটা নিজের পরিবার হয়েছে, নিজের একটা ছোট্ট সংসার গড়ে উঠেছে। মেয়েটা এখন সত্যিই সুখে আছে। এই চিন্তাগুলো ঘুরতে থাকে আয়াতের মনে। এক ধরনের প্রশান্তি ছড়িয়ে পড়ে ওর ভিতরে। আয়াত একটানা হামি তোলে। চোখ খোলা রাখা এখন মুশকিল হয়ে পড়েছে। ক্লান্ত দেহ আর ভারী চোখ দুটোকে সামলাতে না পেরে সে সোফার কুশনটা ঠিকঠাক করে নেয় আর সেখানেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। এদিকে ইশাজ বিকেলে তার পুপি পুপার বাসায় এসেছে। এসে পুপি ও পুপার সঙ্গে কিছুক্ষণ কথা বলেছে। তারপর যে ঘরে ঢুকেছে আর বেরোয়নি। তখন রুবায়েত বাড়ির লাইটিংয়ের কাজে ব্যস্ত ছিল। একবার ঈশাকে দেখেছিল, এরপর রাত দেখা মিলেনি। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। বাড়ির ছাদে এখন চায়ের আড্ডা জমে উঠেছে। রুহানির দাদার বাড়ির সব কাজিনরাই এসেছে আজ। সবাই মিলে গোল হয়ে বসে গল্প করছে, হাসি ঠাট্টা করছে। এদের মাঝে তিথিও আছে। ঈশার অ্যাক্সিডেন্টের পর তিথি নিজেই এ বাড়ি থেকে চলে গিয়েছে। ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখেও তাকে না পাওয়ার কষ্ট সহ্য করা কঠিন। তাই সে দূরত্বকেই বেছে নিয়েছে। নিজের ভালোবাসাকে দূরে রেখে যদি রুবায়েত ভালো থাকে, তবে তিথির সে দূরে যাওয়া হয়তো এক ধরনের ত্যাগ, এক ধরনের ভালোবাসা। হঠাৎ সে আড্ডার মাঝখান থেকে রুহানির এক কাজিন মিলা বলে উঠল, আচ্ছা রুহানি আপু, ঈশা আপু কই? ঈশা আপুকে তো দেখছি না। রুবায়েত এদিকেই ছিল। মিলার কথায় চারপাশে চোখ বুলিয়ে দেখে, কিন্তু ঈশার কোনো দেখা নেই। ব্রু কুচকে বলে ওঠে, এখনও ঘরে কি করছে? এরই মাঝে ওর নাম ধরে কেউ ডেকে ওঠে। ভাবনার সুতো ছেড়ে যায়। সে আর দেরি না করে সেদিকে এগিয়ে যায়। সাথে তখন রুহানি মিলার কথার মাঝে বুঝে ঈশাকে খুঁজে বেড়ায়। চারদিকে তাকায়, ছাদের প্রতিটি কোণা দেখে নেয়, কিন্তু ঈশা নেই। খানিকটা চিন্তিত ভঙ্গিতে সে উঠে দাঁড়ায়। আসছি বলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তবে নিচে এসেও ঈশার দেখা মিলে না। ডাইনিং স্পেস, লিভিং রুম সবখানে তাকিয়ে দেখে নেয় সে। ঈশা যেন হাওয়া হয়ে গেছে। তখনই হঠাৎ অহমিকে সেকে দেখে জিজ্ঞেস করে, মামি, ঈশা কোথায়? ছাদেও আমাদের সঙ্গে ছিল না, নিচেও দেখলাম না। অহমিকা শেখ এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটা মেকি হাসি ঠোঁটে এনে বলল, ও হয়তো ঘরেই আছে। জানিস তো, অ্যাক্সিডেন্টের পর থেকে মেয়েটা কেমন যেন হয়ে গেছে। কারোর সাথে ঠিকমতো কথা বলে না, খায়ও না। সারাক্ষণ ঘরের ভিতরেই নিজেকে আটকে রাখে। মামির কথা শুনে রুহানিয়া দেরি না করে এগিয়ে যায় ঘরের দিকে। দরজাটা হালকা ধাক্কা দিতেই খুলে যায়। ভিতরে ঢুকে পড়ে, কিন্তু ঘরটা ফাঁকা। ঈশা কোথাও নেই। তবুও সে হাল ছাড়ে না। চোখ পড়ে জানালার পাশে বেলকনির দিকে। এগিয়ে গিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে, দু হাত দিয়ে গ্রিল আঁকড়ে ধরে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এক গভীর শূন্যতা। ঠোঁটে নেই কোনো ভাষা, যেন সে আর এই পৃথিবীর কোনো অংশ নয়। এক নিঃসঙ্গ ভুবনে হারিয়ে গেছে। রুহানি বেলকনিতে গিয়ে ঈশার পাশে দাঁড়ায়। ঈশার কাঁধে আলতোভাবে হাত রেখে সে বলল, ঈশা, এখানে একা একা কী করছিস? সবাই তোকে নিচে খুঁজছে। ঈশা গায়ে হঠাৎ করে ছোঁয়ার অনুভব চমকে ওঠে। মাথা ঘুরিয়ে দেখে রুহানি দাঁড়িয়ে আছে তার পাশে। একটা ম্লান হাসি ফুটে ওঠে ঈশার মুখে। তুই এখানে? রুহানি হেসে উত্তর দেয়, তোকে নিতে এলাম। আমরা সবাই মিলে ছাদে আড্ডা দিচ্ছি। তুই একা এখানে ঘরের ভিতরে কি করছিস বলতো? সে ঈশার হাত টেনে ধরে বলে, চল চল, সবাই তোকে খুঁজছে। তোকে ছাড়া আড্ডাটা ঠিক জমছে না। কিন্তু ঈশা হাতটা সরিয়ে নিয়ে চোখ নামিয়ে বলল, তোর আড্ডা দে রুহানি, আমার ভালো লাগে না ওইসব কোলাহল এখন আর। বাহিরের মানুষজন, তাদের কথা, সব কিছু যেন খুব বিরক্তি লাগে আজকাল। একটু থেমে সে আবারও বলে, তাছাড়া ওখানে গিয়ে আমি করবই বা কি? তার চেয়ে বরং তোরাই আড্ডা দে। রুহানি বুঝে গেল সেখানে তিথি আছে আর রুবায়েত ভাইয়ের উপস্থিতি তার অস্বস্তির কারণ। সে ঈশার হাতটা ধরে জিজ্ঞেস করলো, রুবায়েত ভাইয়ের জন্য যেতে চাচ্ছিস না তাই না? ঈশা কিছুক্ষণ নীরব রইল। আকাশের দিকে তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে, যেন তারা মিটিমিটি নরম আলোতে ওর
চোখের গভীরে আরও কিছু কথা ধরা পড়েছে। তারপর নির্লিপ্ত কণ্ঠে বলল, না, তোর ভাইকে দেখে আমি যাব না এমনটা না। আমি এমনিতেই কোথাও যাই না, ভালো লাগে না। ভিড় হইচই সব কেমন যেন পীড়া দেয়। রুহানি আবার একটু চুপ করে তাকিয়ে রইল ওর দিকে। তারপর নিচু গলায় বলল, তাহলে সমস্যাটা কই বলতো? আমার বিয়ে আর তুই এমন মলিন মুখে বসে আছিস। আমার মোটেও কিন্তু ভালো লাগছে না। তোর কাছে আমি কি বেশি কিছু চেয়েছি? সেটা কি অন্যায়? আমার অনেক কাজিন আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তুই তো জানিস তোর আমার সম্পর্কটা কেমন। কাজিনের চেয়ে অনেক গভীর। তুই তো আগে কত বলতি আমার বিয়েতে নাচবি, গাইবি, হই হুল্লোড় করবি। তাহলে হঠাৎ করে এমন চুপচাপ কেন হয়ে গেলি তুই ঈশা? ঈশা আবার আর কিছু বলল না। রুহানি আবারও বলল, তোর অনেক কিছুই অজানা ঈশা। আমরা সবাই দেখেছি রুবায়েত ভাইয়ার পাগলামি তোর জন্য। হসপিটালের প্রতিটি কোণা জানে সেই গল্প। ভাইয়ের কোনো দোষ ছিল না, তুই না জেনেই এত অভিমান করে বসেছিস। তুই সত্যিটা জানিস না। রুহানির কথার মাঝে ঈশা হঠাৎ থামিয়ে দিল, গলায় কাঁপুনি, চোখে বিরক্তি। আমি এসব শুনতে চাই না। ওনার কথা নিয়ে কিছু বলতে আসিস না রুহানি। আমি শুনতে চাই না, আমার ভালো লাগে না, তাই যাচ্ছি না। প্লিজ আমায় জোর করবি না। রুহানি এবার আর কোনো কথা শুনল না। বলল, তোকে যেতেই হবে। আমার বিয়েতে আমার বোন এরকম মুখ কালো করে থাকবে, এটা আমি কখনোই বরদাস্ত করব না। চল উপরে চল। ঘরের এক কোনায় বসে থেকে থেকে রোবট হয়ে যাচ্ছিস, সে খেয়াল কি তোর আছে? চল ঈশা। এবার ঈশা বুঝে গেল আর কোনো উপায় নেই। একটু বিরক্তি আর হাল ছেড়ে দেওয়ার স্বরে বলল, আচ্ছা বাবা, যাব। এবার হাঁটটা স্যার। রুহানির চোখ সরু করে জিজ্ঞেস করলো, সত্যি? পরে আবার মন বদলে ফেলবি না তো? ঈশা মাথা নেড়ে বলল, সত্যি যাব। দাঁড়া, আমি চুলটা বেঁধে আসি। রুমে ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় ঈশা। আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। যেন নিজেকে আর চিনতেই পারে না আজকাল। মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালি যেন দিনের পর দিন না ঘুমিয়ে থাকে এক ক্লান্ত আত্মা। নীরবে একরাশ কষ্ট নিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নিজেই নিজেকে উপহাস করে বলে, কি ছিলাম আগে, আর এখন কি হয়ে গেলাম। 5 মিনিটের মধ্যে ঈশা নিজেকে একটু পরিপাটি করে নেয়। রুহানি তা দেখে বলল, তোর হয়ে গেছে? ঈশা ওড়নাটা ঠিক করতে করতে বলল, হ্যাঁ। তাহলে চল এখন। রুহানি ও ঈশাকে নিয়ে ছাদে আসে। সকলে সেদিকে তাকায়। রুহানি কাজিনদের মাঝে একটা ছেলে বলে, কি ব্যাপার ঈশা, বের হও না যে? আমরা কতক্ষণ থেকে ওয়েট করছি, তুমি লাপাত্তা একেবারে। ঈশা একটু হেসে বলল, এমনিতেই ভাইয়া। তারপর সকলে গোল হয়ে বসে পড়ে। তিথি তাকায় ঈশার দিকে। ঈশাকে দেখে নিজের মাঝেও খারাপ লাগে। মিলা গিয়ে রুবায়েতকে ডেকে নিয়ে আসে। রুবায়েত বসতে মিলা উৎসাহী বলে উঠল, চলো একটা গেম খেলি। বোতল ঘুরাবো, যার দিকে থামবে তাকে প্রশ্ন করা হবে, তার সঠিক জবাব দিতে হবে। একজন কাজিন বলে উঠল, তাহলে দারুণ হবে। মিলা দৌড়ে গিয়ে একটা খালি বোতল নিয়ে আসে। সবাই মাঝখানে গোল হয়ে বসে। বোতলটা ঘুরানো হয় একবার দুবার, তারপর থেমে যায় রুহানির এক কাজিনের দিকে। মিলা দুষ্ট হাসি দেয়। ছেলেটি একটু ভেবে নেয়, জানে আজ সে মিলার প্রশ্নে পড়ে যাবে, তাই একটু হাসি চেপে বলে, আচ্ছা বলো। মিলার চোখে তখন যেন জিলিক খেলে। সে বলে, আচ্ছা তাহলে একটা নাচ করো। ছেলেটি দাঁত কেলিয়ে বলল, আমি তো ভালোই নাচি, তবে পার্টনার লাগবে। সবাই তখন চুপ। তখন সে ঈশার দিকে তাকিয়ে বলে, ঈশা, তুমি আমার পার্টনার হবে? ঈশা খানিকটা হকচকিয়ে ওঠে। অদ্ভুতভাবেই তাকায়। রুবায়েত কথাটা শুনেই তার কাজিনের দিকে গরম চোখে তাকায়। দাঁতে দাঁত ফিসে স্লো ভয়েসে বলে, থাপ্পড় খেতে না চাইলে একা নাচ কর, না হলে কিন্তু। ছেলেটি ভয়ে ভয়ে বলে, তুই রাখছিস কেন ভাই, আমি তো শুধু ডান্স। রুবায়েত ক্ষিপ্ত হয়ে বলল, চুপচাপ যা, না হলে মুখের মানচিত্র পাল্টে দিব। ছেলেটি একটা মেকি হাসি দেয়। তারপর বলে, ডান্স করতে আর কাকে লাগে, যে নাচতে পারে সে একাই পারে। হে। ছেলেটি একটা হিন্দি গানে ডান্স করে। শেষ হতেই সে এসে বসে পড়ে। মিলা আবার বোতল ঘুরায়। এবার তিথির দিকে থামে। মিলা তিথিকে বলে, আচ্ছা আপু, তোমার কাছে ভালোবাসা মানে কি? তিথি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, ভালোবাসা মানে হলো কাউকে গোপনে ভালোবেসে যাওয়া, যেখানে নেই কোনো প্রত্যাশা, নেই কোনো চাওয়া। কখনো কখনো ভালোবাসাকে টিকিয়ে রাখতে, অপর মানুষটিকে ভালো রাখতে, নিজের ভালোবাসাকে ত্যাগ করা। কথাগুলো বলতেই তিথির গলা যেন ধরে আসে। নীরবে মাথা নিচু করে নেয়। কেউ না বুঝলেও রুহানি ঠিকই বুঝে ফেলেছে। এবার যখন বোতল ঘুরে, বোতল থামে রুবায়েতের দিকে। মিলা কৌতূহল হয়ে বলল, আচ্ছা রুবায়েত ভাই, তুমি কি কাউকে ভালোবাসো বা পছন্দ করো? রুবায়েত ঈশার চোখের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতে ঈশার চোখ নামিয়ে নেয়। কিন্তু রুবায়েত তার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ ভালোবাসি, এক অভিমানীকে। তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, যার চোখের মাঝে আমি হারিয়েছি বহু আগেই।
রুবায়েতের কথায় সবাই বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। মিলা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, সে কে? আমরা কি তাকে চিনি? রুবায়েত মিলার দিকে তাকিয়ে বলে, এত জানতে হবে না। আকাশে যখন চাঁদ উঠবে তখন সবাই তাকে দেখতে পাবে। এবার মিলা ঈশার দিকে ফিরে প্রশ্ন করল, আচ্ছা ঈশাপু, ধরো তুমি কাউকে পছন্দ করো কিন্তু বলতে পারো না, আর যদি সেই ছেলেটা অন্য কারো পছন্দ করে তাহলে তুমি কি করবে? ঈশা ধীরে ধীরে বলল, ভালোবাসা কখনো সত্যি হয় কিনা জানি না। এই রহস্যময় পৃথিবীতে যদি সত্যিকারের ভালোবাসা থাকে আর তোমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তুমি তাকে পাবে। তবে আশেপাশে ভালোবাসা নামক মিথ্যে অভিনয়ও হয়, সেদিকে খেয়াল রাখতে হবে, না হলে ভালোবাসার মায়াজালে নিজেই আটকে করুণ পরিণতি হবে। সময় তখন রাত 10টা। তাদের খেলা সেখানেই সমাপ্তি ঘটে। রুহানের কাজিনরা একে একে নিচে নেমে যেতে শুরু করে। সবারই ডিনারের ডাক পড়ে। রুবায়েত উঠে যায়। রুহানি ঈশার দিকে তাকিয়ে বলে, চল নিচে, আমাদের ডাকছে। ঈশা এক ঝলক তাকায়, তারপর নরম গলায় বলে, তুই যা, আমি আসছি। রুহানি একটু থামে, হালকা হেসে বলল, আচ্ছা তাড়াতাড়ি আসিস। এই বলে সে নিচে নেমে যায়। ঈশা তখন একা। হঠাৎ করেই পাশে এসে দাঁড়ায় তিথি। নিঃশব্দে কিছুক্ষণ চেয়ে থাকে ঈশার দিকে। ঈশা এক পলক তাকিয়ে আবারও সামনে মনোযোগ দেয়। তিথিকে কি বলবে ভেবে পাচ্ছিল না, কিন্তু হঠাৎ করে তিথি ভাঙা গলায় বলে উঠল, ভালোবাসা বড় অদ্ভুত, তাই না ঈশা? কখনো এটা কাউকে জ্বালায় পোড়ায়, আবার কাউকে এনে দেয় স্বর্গ সুখ। একটু থেমে সে নিঃশ্বাস নিল। চোখের ভেতরটা কেমন যেন ঝাপসা হয়ে এলো তার। তারপর আবারও বলল, তুমি বড় ভাগ্যবতী ঈশা। এই ত্রিকোণমিতিক প্রেমের গল্পে তুমি জিতে গেছ, আর আমি ভালোবেসেই হেরে গেলাম। তাই বলছি, নিজের জিনিসটা যত্ন করো। তার কণ্ঠে অভিমান আর মমতার অদ্ভুত মিশেল। সে আরও বলল, রুবায়েত ভাইয়ের তো কোনো দোষ ছিল না। মামি যা করেছে সব ভাইয়ার অজান্তে। সে তো শুধু তোমাকে ভালোবেসেছে, এখনও ভালোবাসে। তার পুরো পৃথিবী জুড়েই তুমি ছিলে, আছো এবং থাকবে। অহেতুক অভিমানে তাকে দূরে ঠেলে দিও না। এটুকু বলে আর তিথি দাঁড়ায় না। তার চোখে যেন নেমে আসে আষাঢ়ের মেঘ ভেজা বর্ষা। চোখের জল মুছতে মুছতে সে পিছন ফিরে দ্রুত পায়ে নেমে যায় নিচের দিকে। ঈশা দাঁড়িয়ে থাকে স্থির নীরবে। বাতাসে ভেসে আসে কথাগুলোর প্রতিধ্বনি। ঈশার ভাবনার মাঝে রুবায়েত সেখানে উপস্থিত হয়। দেখতে পায় ঈশা একাকী দাঁড়িয়ে আছে। তাই কয়েক কদম এগিয়ে যায়। ঈশা কারো উপস্থিতি বুঝতে পেরে তাকায়। দেখতে পায় রুবায়েত তার দিকে তাকিয়ে আছে। রুবায়েত অস্পষ্টভাবে বলে উঠল, ঈশা। ঈশা দাঁড়ালো না। গটগট পায়ে সেখান থেকে প্রস্থান করে সে। রাত 11টায় অনুভব ফিরেছে বাসায় জুবুথুবু অবস্থায়। গরমে ঘামে যেন গায়ের সারটা ভিজে একাকার হয়ে গেছে। দেরি হয়ে গেছে জরুরি কাজের জন্য। আসার আগে আয়াতকে বলেছিল রেডি হয়ে থাকতে, আজ শপিংয়ে যাওয়ার জন্য। কিন্তু শেষমেশ কাজে সময় চলে গেছে, আর শপিংয়ে যাওয়ার কথাটাই যেন হারিয়ে গেছে সময়ের জটিলতায়। বাসার সামনে এসে কলিং বেল বাজায় অনুভব, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া নেই। খানিকটা অস্বস্তি অনুভব করে সে। রহিমা খালা আগেই ফোনে জানিয়েছিলেন তিনি আজ বাসায় যাবেন। আয়াত একাই আছে বাসায়। হয়তো আয়াত উপরে গেছে, মনে মনে ভাবে অনুভব। মোবাইল বের করে আয়াতের নাম্বারে ফোন দেয় সে, কিন্তু ফোন বাজলেও কেউ ধরে না। একটু অস্বস্তি এবার চিন্তায় রূপ নেয়। গাড়ির দিকে ফিরে যায় অনুভব। ড্যাশবোর্ড খুলে বের করে নেয় বাসার ডুপ্লিকেট চাবি। ধীরে ধীরে গেটের লক খুলে ভিতরে প্রবেশ করে সে। মেইন ডোর বন্ধ করে ভিতরে এগিয়ে যায় অনুভব। কয়েক কদম গিয়ে হঠাৎই থমকে দাঁড়ায় সে। আয়াত সোফায় এলোমেলোভাবে শুয়ে আছে। লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। জামা উপরে উঠে গিয়েছে একদম। পরনের প্লাজোটা হাঁটু অবধি উঠে গিয়েছে, যার দরুন আয়াতের পশা পা দেখা যাচ্ছে। অনুভব হাতের ফোন আর ব্যাগ সোফার উপর রেখে এগিয়ে যায়। আয়াতের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। আয়াতের পা নিজের হাতে ধরে নেয়। এতে আয়াত একটু নড়ে চড়ে ওঠে। অনুভব চোখ বন্ধ করে নেয়। অভ্যন্তরীণ আবেগ যেন এক মুহূর্তে বুকের ভিতর ঢেউ তুলে যায়। তারপর আবারও উঠে দাঁড়ায়। টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস পানি নিয়ে ডক করে খেয়ে নেয় সে। পানি খাওয়া অবস্থায় একবার সে আয়াতের দিকে চায়। আয়াত নড়াচড়া করতে সোফার একদম কিনারায় এসে গিয়েছে। আয়াত পড়ে যেতে নেয় তার আগেই অনুভব পানির গ্লাস রেখে দৌড়ে আয়াতকে ধরে ফেলে। আয়াত তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। অনুভব আয়াতের মুখের দিকে তাকায়। আয়াত কেমন ঠোঁট উল্টে ঘুমাচ্ছে দেখে সে একটু মুচকি হাসি দেয়। আয়াতের নাকের উপরে তিলটায় চুমু দিয়ে আস্তে করে বলে, বেবি গার্ল। জলমলে উজ্জ্বল একটা নবদিনের সূচনা। রৌদ্রময় সূর্য রশ্মি যেন মাথার উপর খাড়াভাবে পড়ছে। এতে যেন গরম তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আজ একটু সকাল সকাল আয়াত ঘুম থেকে উঠে পড়েছে। রুহানিদের বাসায় যেতে হবে, তাই সকালে উঠেই সে কিচেনে চলে যায় হালকা নাস্তা রেডি করতে।
অনুভব তখনও ঘুমিয়ে আছে। আয়াত বুঝে না এই লোকের হাবভাব। অহমিকা শেখ আয়াতকে যেতে বলেছিল ঈশার সাথেই, কিন্তু ওই বদলোক তাকে যেতে দেয়নি। তার একটাই কথা, বর রেখে বউ যাওয়া যাবে না। আয়াত তাই বলেছিল যে তাহলে বর সহ যায়, কিন্তু অনুভব কাজের বাহানা দেয়। আয়াত বুঝে না এত কাজ কিসের তার। নিজের অফিসে এত কাজ থাকে। গত রাতেও বাসায় ফিরেছে গভীর রাতে। এই নিয়ে প্রশ্ন করলে তার সেই বিশ্ববিখ্যাত জবাব একটাই, কাজ ছিল। আয়াতর আগে গজগজ করে উঠে বলে, তাহলে সে কাজ নিয়েই থাকুন না, বাসায় আসার কি দরকার ছিল? অনুভবেরও পাল্টো উত্তর দেয়, বাসায় তো বউ আছে। আয়াত ভাবনা থেকে বেরিয়ে ঘড়ির দিকে তাকায়, 8টা পার হয়ে গেছে। সে পটাপট নাস্তা তৈরি করে নেয়। সে রুটি আর ভাজি করলো, সাথে ডিম পোস্ট। তারপর সে এক মগ কফি নিয়ে আবার উপরে চলে আসে। দরজা খুলে দেখে অনুভব এখনও ঘুমিয়ে আছে। আয়াত একটু বিরক্তির চাহনি দিয়ে দিল। বিড়বিড় করে বলল, সারা রাত বাহিরে থেকে দিনে যত ঘুম মহাশয়ের। সে এগিয়ে গেল, কফির মগটা টেবিলে রেখে বিছানায় বসে অনুভবকে ডাকতে লাগলো। এই যে অনুভব ভাই, শুনছেন? উঠবেন না আপনি? কত সময় হয়েছে সে খেয়াল কে আছে? অনুভব একটু নড়ে চড়ে ওঠে। আয়াত তা দেখে আবারও ডাকতে লাগলো, আপনি কি উঠবেন, নাকি রুহানিদের বাসায় যেতে হবে সে খেয়াল আছে? নিজেও যাবেন না, আমাকেও কি যেতে দিবেন না? আজব তো। অনুভব আয়াতের কথায় দু চোখের পাতা খুলে ফেলে। গুমু গুমু চোখে আয়াতের দিকে তাকায়। আয়াত তার দিকে ঝুঁকে আছে। অনুভব এক হাতে আয়াতের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে বলে, সকাল সকাল ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে বিরক্ত করছিস কেন? হ্যাঁ? আচানক অনুভবের আক্রমণে আয়াত একটু হকচকিয়ে যায়। বড় বড় চোখে তাকায়। চটজলদি অনুভবের থেকে সরে যেতে নেয়, কিন্তু অনুভবের বাহু ডোরে সে বন্দি হয়ে গেছে। আয়াত একটু বিরক্তি নিয়ে বলল, এখনও সকাল আছে নাকি? ঘড়ি দেখেছেন? 8টা পার হয়ে গিয়েছে। ঈশা ফোন করেছিল, আমাদের তাড়াতাড়ি যেতে বলেছে। আপনার জন্য আমি যেতে পারছি না। ছাড়ুন আমাকে, উঠুন তো। আমি নাস্তা ডাইনিংয়ে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি নিচে চলে আসুন। অনুভব আয়াতকে ছাড়ল না, বরং আরও বেশি চেপে ধরল। তার ঠোঁটে মুখে দুষ্ট হাসি ফুটে উঠেছে যেন। আয়াতের দিকে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকা। আয়াত তাকায় অনুভবের দিকে, তার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। অনুভব পিছলে হাসি দেয়। তারপর বলে, সকাল সকাল কি ভাই ভাই শুরু করছিস আয়াত? আমি তো কি তোর ভাই হই? আয়াত একটু ভাবে, তারপর বলে, হ্যাঁ ভাই, এই তো। আপনি আমার বড় আব্বুর একমাত্র ছেলে। অনুভব বুঝলো আয়াতের কথার মানে, তাই সেও একটু শয়তানি ইসমাইল দিয়ে বলল, তাই আমি তোর ভাই হই? তো ভাইয়ের সাথে একা একটা বাড়ি, তাও এক রুমে, এই অবস্থায় তোর কি লজ্জা করছে না? আয়াত দাঁতে দাঁত চেপে বলল, না, লজ্জা করছে না, কারণ ভাইটাই আমার। তোর কি? কিছু না, উঠুন তো। আগে বল, তারপর ছাড়ব। আয়াত কিছু বলবে, এরই মাঝে আয়াতের ফোন বেজে ওঠে। পাশে ভাইব্রেশন হয়। অনুভব আয়াতকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর টাওয়ালটা নিয়ে সে ওয়াশরুমের দিকে যায়। আয়াত ফোনে অচেনা নাম্বার দেখে আর রিসিভ করলো না। সে কফির মগটা হাতে নিয়ে দেখলো ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলো গরম করে নিবে। হঠাৎই তার চোখ যায় পকেট রুমের দিকে। এই রুমের ভিতর একপাশে একটি ছোট রুম আছে। আয়াত কদিন যাবৎ খেয়াল করেছিল, কিন্তু সবসময় তালা লাগানো থাকে, তাই সেরকম পাত্তা দেয়নি সে। তবে আজ তালা খোলা দেখে সে কৌতূহলবশত এগিয়ে যায় সেদিকে। দরজার হাতলে চাপ দিতেই খুলে যায়। আয়াত একবার পিছনে তাকায়। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তাই সে সাহস নিয়ে ভিতরে ঢুকে। ঘরের ভিতরটা পুরোটা অন্ধকার। আয়াত হাতড়ে সুইচ বোর্ডের দিকে গিয়ে লাইট অন করে দেয়। তখন পুরো ঘর আলোকিত হয়ে যায়। আয়াত সামনে যায়, টেবিলের উপর অনেক কাগজপত্র রাখা, হয়তো অফিসের কাজ, আরও কী সব জিনিস রাখা আছে। আয়াত সেগুলো বুঝলো না। সে পিছন ফিরে যাবে, কিন্তু চোখে পড়ে কিছু একটা। সে এগিয়ে যায়। একটা ছোট ব্যাগ রাখা। ব্যাগটার কেমন পরিচিত ঠেকল। সে এগিয়ে ব্যাগটা হাতে নিয়ে ব্যাগের চেইন খোলে। ভিতরের জিনিসগুলো দেখেই আয়াত যেন পুরো থ হয়ে যায়। অবিশ্বাস্য নয়নে তাকায় সে। আয়াত ভালো করে সব কিছু দেখে নেয়। আয়াত বিড়বিড় করে আওড়ালো, আমি চিনতেও মোটেও ভুল করিনি। হ্যাঁ, আমি চিনতে ভুল করিনি। ব্যাগ থেকে বেরিয়ে আসে নাসরিন শেখের ডেথ সার্টিফিকেট আর নাসরিন শেখের মার্ডার কেসের কিছু ফাইল। সেখানে একটা ছবি দেখতে পায়। আয়াত হাতে তুলে নেয় ছবিখানা। আয়াতের চোখ ভরে আসে, দু চোখ জলে টাইটম্বুর হয়ে যায়। এটা তার মায়ের ছবি, হাস্যোজ্জ্বল একটা ছবি। মায়ের ছবিখানা দেখে আয়াতের বুকের ভিতরটা কেমন ঝড় বয়ে যায়। অনুভব শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। পুরো ঘরে চোখ বলে আয়াতের ছায়াও দেখতে পায় না সে। অনুভবের চোখ যায় ছোট কক্ষটার দিকে। তার বুকটা ধড়ফড় করে ওঠে। সে দ্রুত সেদিকে এগিয়ে যায়। ভিতরে গিয়ে দেখে আয়াত দাঁড়িয়ে আছে উল্টো পিঠে। অনুভব আয়াতের কাছে গিয়ে বলল, এখানে কি করছিস আয়াত?
আয়াত তৎক্ষণাৎ অশ্রুসিক্ত নয়নে পিছনে ফিরে তাকিয়ে দেখে অনুভব তারই দিকে জহুরি চোখে তাকিয়ে আছে। আয়াতের ভারী চোখ আর আয়াতের হাতে নাসরিন শেখের ছবি দেখে অনুভব তার চোখ দুটো বন্ধ করে নেয়। আয়াতকে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলে, কেন এখানে এসেছিস স্টুপিড? আয়াত অনুভবকে দুহাতে জড়িয়ে ধরে বলে, আপনি সে, তাই না? আপনি এসেছিলেন। আমার ধারণা ভুল হতে পারে না। আপনি। আয়াতের কথা সম্পূর্ণ করতে না দিয়ে অনুভব ধমকে বলে, আগেই কেন এলি আয়াত? কেন এলি এখানে? আর কখনো এই কক্ষে আসবি না। আয়াত কান্নারত কণ্ঠে বলল, আমার মা, ওটা আমার মায়ের ছবি। মামা বলেছিল আমার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, আমার মাকে মেরে ফেলা হয়েছিল। আমার মা। অনুভবের আয়াতের কথাগুলো সহ্য হলো না যেন। চোখের সামনে বেশি ওঠে কিছু পুরনো অতীত। অনুভবের চোখ দুটো অতিরিক্ত লাল হয়ে গেছে। আয়াতের মাথায় হাত বুলিয়ে বলল, চুপ কর, আর একটাও কথা না, আমাদের যেতে হবে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই বলে আয়াতকে টানতে টানতে বের করে নিয়ে এসে কক্ষটিতে তালা লাগিয়ে দেয়। আয়াতকে একটু স্বাভাবিক করে সে একটা লাগেজ বের করে, সে লাল রঙের লাগেজটা, যেটা ঈশাকে ধরতে দেয়নি সে। আয়াতের সামনে লাগেজটা দিয়ে বলল, এটা তোর, এখানে সব কিছুই আছে, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। রুহানির বিয়ের আমেজে যেন চারদিক ছড়িয়ে পড়েছে। ঘরের প্রতিটি কোণ এখন উৎসবের রঙে রঙিন। আত্মীয় স্বজন গিজগিজ করছে। বাসা যেন মুখে একটু ক্লান্তি নেই। কেউ রান্নাঘরে, কেউ সাজঘরে, কেউ বা হাসি ঠাট্টায় আনন্দে মেতে আছে। সবাই ব্যস্ত, সবাই তৎপর, অথচ এই কোলাহলের মাঝেও ঈশা কেমন যেন একা। চোখে মুখে হাসি রেখে সেও মিশে আছে সবার ভিড়ে, কিন্তু তার মনের কোণে জমে আছে এক গভীর নিঃসঙ্গতা। সে এখানে থেকেও যেন নেই। ঈশার হৃদয়ের কোথাও একটা শূন্যতা তৈরি হয়েছে, অথচ সেটা বুঝে ওঠার কৌশল যেন নেই তার। সে বেলকনির কোণায় দাঁড়িয়ে দেখে বাহিরের আলো জলমলে জগৎটা কত ব্যস্ত, কতটা রঙিন। আর তার ভিতরে জগৎ, সেটা তো সবার থেকে আলাদা। আজ রুহানির গায়ে হলুদ। সকাল থেকে বড়রা গায়ে হলুদের সকল প্রস্তুতি নিচ্ছে। রুহানিকে পার্লার থেকে মেয়ে এনে সাজিয়ে দিয়েছে। দু হাতে তার মেহেদি রাঙা, পরনে তার কাঁচা হলুদ রঙা শাড়ি। সব কিছু মিলে যেন তাকে অসম্ভব সুন্দর লাগছে। ঈশা রুহানির পাশে বসে আছে, তার মাঝে নেই কোনো সাজসজ্জা। এটা দেখে রুহানি মুখ ফুলিয়ে বসে আছে। তার উপর আয়াতকে নিয়ে অনুভব এখনও আসেনি। ঈশাকে দেখে রুহানি বলল, তুই কি কোনো মরা বাড়িতে এসেছিস ঈশা? এভাবে বসে আছিস কেন? রেডি হবি না? ঈশা একটু হাসি দেয়। রুহানি তাতে ক্ষেপে ওঠে। ঈশার দিকে তাকিয়ে বলে, সব কিছু তো গা ছাড়া বাপটা বাদ দে তো ঈশা। অ্যাক্সিডেন্টের পর থেকে তোর এই খাপছাড়া আচরণ আমি মানছি। ভুল আমার ভাইয়েরও আছে, তাই বলে তুই সবটা না জেনে এভাবে অভিমান করবি? ঈশা রুহানিকে বলল, বিয়ের কনেরা তো রাগ মানায় না। আচ্ছা, আমি রেডি হয়ে নিচ্ছি। আমি আপুর জন্যই ওয়েট করছিলাম। ভাইয়া এখনও আপুকে নিয়ে এলো না। এ বলে সে উঠে দাঁড়ায়। গতকাল তিথির কথাগুলো শুনে ঈশা সারা রাত ভেবেছে। তিথির জন্য তার খারাপ লাগে। ভিতরে ভিতরে কেমন যেন গুমড়ে যায় সে ভেবে নিয়েছে অন্যের জন্য নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। ঈশা নিজের রুমে চলে আসে। অহমিকা শেখ মেয়েকে বারবার করে বলেছেন বিয়েবাড়িতে হাসি খুশি থাকতে, না হলে মানুষ খারাপ বলবে যে। ঈশা সুন্দর করে রেডি হয়ে নেয়। একটা হলুদ শাড়ি গায়ে জড়িয়ে নেয়। মাথার চুলগুলো ভালো করে বেঁধে নেয় সে। কপালে একটা ছোট টিপ দেয়। ঈশা একদম রেডি হয়ে গিয়েছে। আয়নায় নিজেকে দেখে নেয়। অনেক দিন পর সে নিজেকে সাজিয়েছে। ঈশা নিচে নেমে আসে। মেয়েকে এতদিন পর এই সাজে দেখে অহমিকা ও ইব্রাহিম শেখের চোখে জল চলে আসে। ঈশা নিচে নেমে মা বাবার কাছে যায়। অহমিকা শেখ মেয়ের মাথায় হাত রেখে বলে, এভাবেই সবসময় হাসি খুশি থাক। রুবায়েত ঈশাকে দেখে যেন অবাক হয়। ঈশার মাঝে পরিবর্তন এসেছে কথাটাও ভেবেও তার মনে প্রশান্তির ঢেউ খেলে যায়। সে ঈশাকে ভালো করে পরখ করে হলুদ শাড়ি পরে ঈশাকে যেন একটু বড় বড়ই লাগছে। শাড়িতেই নারী, কথাটা আজ রুবায়েতের যেন বিশ্বাস হচ্ছে। ঈশাকে কেমন বউ বউ লাগে তার কাছে। আস্তে করে বলে, বউ, আমার বউ, আমার লিটল গার্ল। তুই যতই বড় হ না কেন, তুই সবসময় আমার কাছে আমার লিটল গার্ল হয়েই থাকবি। আয়াত ও অনুভব ইতিমধ্যে রুহানিদের বাসায় চলে এসেছে। রুহানি তো আয়াতকে দেখেই বেজায় খুশি। অনুভবের কাছে অভিযোগের সুরে বলে, তোমরা অত লেট করে কেন আসলে ভাইয়া? তোমার বোনের বিয়ে আর তুমি আর আপু লেট করলে? আমার বোনের বিয়ে আমি থাকবো না তো কে থাকবে? আমার একটু কাজ ছিল বোন, রাগ করিস না কেমন? ভাই বোনের আলাপের মাঝে রুহানির ডাক পড়ে যায়। এখন হলুদের অনুষ্ঠান শুরু হবে। বাসার ছাদের উপর আয়োজন করা হয়েছে। সেখানে স্টেজে সাজানো হয়েছে। আয়াত ও ঈশা রুহানিকে স্টেজে বসিয়ে দেয়। রুহানির কাজিনরা সকলে একই রকমের শাড়ি পরেছে।
মেয়েরা হলুদ শাড়ি আর ছেলেরা হলুদ পাঞ্জাবি। একে একে সবাই এসে রুহানিকে হলুদ ছুঁয়ে দেয়। আয়াত আর অনুভব দুজনেই একসাথে হলুদ লাগায়। এটা দেখে সকলের মুখে সাফা হাসি দেখা যায়। গান নাচ হইচই করে রুহানির হলুদ সন্ধ্যা কাটিয়ে দেয়। রুবাইতের নজর পুরো সময়টা জুড়েই ছিল ঈশার উপর। অনেকদিন পর ঈশার হাস্যোজ্জ্বল মুখটা দেখে রুবাইতে যেন এক প্রাপ্তি খুঁজে পেল। বোকা মেয়েটার মুখের হাসিতে যেন সে নিজের সমস্ত সুখ খুঁজে পায়। হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। সকলেই নিচে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ঈশা শাড়ি চেঞ্জ করে, তারপর গোসল করে থ্রি পিস পরে নেয়। মাথার চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছে। দরজার দিকে তার চোখ যায় তখন। আয়াত দাঁড়িয়ে আছে। আয়াতকে দেখে বলল, আপু ভিতরে এসো। বাহিরে কেন দাঁড়িয়ে? আয়াত রুমের ভিতরে এসে ঈশাকে বলল, সাথে যাবো চল। অনেকদিন দুবোন আকাশ দেখি না, গল্পও করি না। আয়াতের কথা শুনে ঈশা বলল, আচ্ছা তুমি যাও, আমি আসছি। 10 মিনিট পর ঈশা রুম থেকে বের হয়ে ছাদের দিকে যায়। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে পুরো ছাদ খালি। ঈশা ব্রোজোড়া কুঁচকে ফেলল। তারপর বলল, সবাই কই? এই কদিন তো সবাই আড্ডা দেয় এখানে, আজ পুরো ছাদ খালি কেন? তারপর ভাবলো হয়তো সবাই বিশ্রাম নিচ্ছে। ঈশা চারপাশে তাকিয়ে আয়াতকে খুঁজতে থাকে, কিন্তু আয়াতকে না পেয়ে সে নিচে নামতে ধরে। হঠাৎ করেই কেউ তাকে হ্যাঁচকা টান দেয়। ঈশা ভয় পেয়ে যায়। এক পুরুষালী বক্ষে সে আশ্রে পড়ে। ঈশা ছুটোছুটি শুরু করে দেয়, কিন্তু শক্তির সাথে কি আর পেরে উঠতে পারে? ঈশা চিৎকার দেওয়ার জন্য উদ্যত হতে পুরুষটি তার মুখ চেপে ধরে বলে, ঈশা। ঈশা যেন চরমভাবে অবাক হয়। এটা রুবাইতের কণ্ঠ সে জানে, তাই মাথা উঠিয়ে তার দিকে তাকায়। রুবাইত ঈশার দিকে তাকিয়ে আছে। রুবাইতকে দেখে ঈশা যেন রাগে ফেটে পড়ে। গা তার রিরি করে ওঠে। সে রুবাইতকে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় রুবাইত কয়েক কদম পিছিয়ে যায়। ঈশা ক্ষিপ্ত স্বরে বলে, চলে যান আমার সামনে থেকে। রাতের আধারে একটা মেয়েকে এভাবে ধরতে কি লজ্জা করে না? রুবাইত ঈশার কথায় কান দেয় না। সে এগিয়ে এসে ঈশাকে আবারও ধরে। ঈশা আবার চেঁচিয়ে ওঠে, কোন সাহসে আপনি আমায় এভাবে ধরেছেন? ছাড়ুন আমাকে। রুবাইত করুণ চোখে যেন তাকায়। তার ঈশা তাকে আপনি করে বলছে। তাকে এতটা ঘৃণা করে ভাবতেই যেন রুবাইতের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবুও সে হাল ছাড়ে না। সে ঈশার দুহাত আঁকড়ে ধরে বলল, ঈশা তাকান আমার দিকে, আমার কথা শুনতে হবে তোকে আজ। ঈশার কাছে রুবাইতের কণ্ঠটা কেমন জানি শোনালো। ঈশা একটু শান্ত হয়ে দাঁড়িয়ে তাকায় রুবাইতের চোখের দিকে। রুবাইতের চোখ দুটো কেমন লালচে হয়ে আছে। ঈশা রুবাইতের চোখের দিকে একটু গভীরভাবে তাকায়। কিছু একটা ছিল রুবাইতের চোখে, যা ঈশাকে আকৃষ্ট করে তোলে। ঈশা তৎক্ষণাৎই চোখ নামিয়ে নেয়। রুবাইতের ঈশার হাতটা নিজের বুকের বাঁ পাশে রেখে বলে, বুঝছিস কিছু ঈশা? আমার এই জায়গাটা বড্ড পুড়ে জানিস, তোর জন্য, শুধু তোর জন্য। আমি রোজ পড়ে যাচ্ছি। তোর দূরত্ব আমায় নিত্যদিন জ্বালিয়ে মারছে ঈশা। আমাকে আর জ্বালাস না, না হলে যে আমি শেষ হয়ে যাব। ঈশা তার হাত রুবাইতের বুক থেকে সরিয়ে নেয়। ঈশারও কেমন জানি লাগছে। গাল বেয়ে জল গড়িয়ে পড়ে। তবুও রুক্ষ মেজাজে বলে, এসব কেন আমায় বলছেন? রুবাইত ঈশার দুগালে দৌড়ে কপালে কপাল ঠেকিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, আই লাভ ইউ লিটল গার্ল, আই রিয়েলি লাভ ইউ। ভালোবাসি আমি তোকে। রুবাইতের কথাটা কর্ণ হতে হতেই ঈশা চিটকে সরে যায়। তারপর বলে, আমি কাউকে ভালোবাসি না। রুবাইত কাতর গলায় বলল, আমি মরে যাব ঈশা, সত্যি মরে যাব। তুই বিহীন, আমি নিঃস্ব। তুই রাগ অভিমান যাই কর, আমাকে দূরে ঠেলে দিস না। আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। রুবাইতের কথায় ঈশা ফুঁপিয়ে কেঁদে ওঠে। অস্পষ্ট স্বরে বলে, পুফি তো আপনার বিয়ে। রুবাইতের ঈশাকে নিজের সাথে মিশিয়ে নেয়। তারপর বলে, মা আমার মতামত না নিয়ে এমনটা করেছে। আমি এই বিষয়ে কিছু জানতাম না। আমি তোকে ভালোবাসি। নিজের যত্নে গড়া ভালোবাসা তুই আমার। তুই ছোট ভেবেই আমি প্রকাশ করিনি এতদিন। আমি চাইনি তোর পড়াশোনার কোনো ক্ষতি হোক। তাই তো আমি বারবার নিজেকে তোর থেকে দূরে করেছি। হারামভাবে কাছে টানতে চাইনি আমি। তিথি আপু তো আপনাকে ভালোবাসে। তিথি আমায় ভালোবাসলেও আমি শুধু তোকেই ভালোবাসি। তোর প্রতি আমার ভালোবাসা বহু পুরনো, যা কখনো পরিমাপ করা যাবে না। আমায় কে ভালোবাসলো না বাসলো সেটা বড় কথা নয়। আমি তোকেই ভালোবাসি, এটাই সবচেয়ে বড় কথা। রুবাইয়ের তারপর একটু দম নেয়। তার বুকের ভিতর এক ধরনের আলোড়ন সৃষ্টি হচ্ছে যেন। ঈশা রুবাইতের বুকে কিলঘুষি দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। রুবাইত ঈশার কান্নার আওয়াজ শুনতে পেয়ে ঈশার চিবুক ধরে উপরে তোলে। চোখের পানি ঈশার গালে লেপটে গেছে একদম। তখনই রুবাইতের এক কাজ করে ফেলে। এক হাতে ঈশার কোমর পেঁচিয়ে নিজের অতি নিকটে টেনে নিয়ে আসে। ঈশা এতে যেন একটু বেশি ছিটিয়ে যায়। ভীতু চোখে তাকায় রুবাইতের দিকে।
রুবাইতের চোখ দুটো কেমন যেন এক আবেশে ঘোর লাগা দৃষ্টিতে তাকায়। ঈশা কিছু বোঝার আগে রুবাইত ঈশার ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নেয়। ঈশা যেন বড় বড় চোখে তাকায়, পর মুহূর্তে তার নেত্রপল্লব বন্ধ করে নেয়। এক অপেক্ষামান প্রেমিক পুরুষের তৃষ্ণা আজ উম্মাদের মতো যেন নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া। তাদের রাগ অভিমান কাটিয়ে দুটি মন একত্রিত হয় দুজন দুজনার। বেশ কিছুক্ষণ পর রুবাইত ঈশাকে ছেড়ে দেয়। ঈশার সজ্জল দিয়ে রুবাইতের থেকে সরে উল্টো হয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা দম নেয়। প্রেয়সীর লজ্জামাখা মুখটা দেখে রুবাইত ঈশাকে নিজের দিকে টেনে বক্ষে জড়িয়ে নিয়ে বলে, এটা যদি পাপ হয়ে থাকে তবুও তুই আমার। কিন্তু রুবাইতের ভালোবাসায় পাপ নেই। রুবাইত শুধু তার লিটল গার্লের প্রতি আসক্ত, যা আফিমের মতো আমার পুরো দেহে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। রুবাইতের কথায় ঈশার শরীরে এক ধরনের শিহরণ বয়ে যায়। ঈশা কিছু বলবে তার আগে রুবাইত তাকে থামিয়ে দিয়ে বলে, পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা আছে কিনা আমি জানি না, তবে রুবাইতের ভালোবাসা কখনোই মিথ্যে ছিল না। তোকে আমি তোর ভাবনার থেকেও বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। একজোড়া প্রেমিক প্রেমিকার সকল মান অভিমান কাটিয়ে যখন তাদের ভালোবাসার পূর্ণতার হাসি, তাদের ভালোবাসা যখন মিলেমিশে একাকার, তখন একজনের ছিল না পাওয়ার হাহাকার। সে হচ্ছে তিথি, যে কিনা নিজের ভালোবাসাকে ভালো রাখতে নিজের ভালোবাসায় বিসর্জন দিয়েছে। তিথির মন কোঠরে না পাওয়া জিনিস নিয়ে যন্ত্রণায় পড়ে। মন কি সহজে মানে? সে চাঁদে এসেছিল দূর আকাশে নিজের কষ্টগুলোকে ওই তারাদের কাছে বলতে, কিন্তু রুবাইত আর ঈশাকে দেখে সে সাথে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দৌড়ে নিচে নেমে চলে যায় রুমে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার মৌসুম। এটা গল্পের 7ম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।